ঠিক আছে, আজকে আমরা দেখব আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের একটা স্পেশাল ক্লাস। এবং এই ক্লাসটা কমপ্লিটলি ফ্রিতে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা সিপিজিসিবিএল 2023 সম্প্রতি যে পরীক্ষাটি হলো, বুয়েটে অনুষ্ঠিত হয়েছিল, সেটার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি সেই প্রশ্নের সলিউশন আমরা দেখেছি। এবং কারো যদি এটা প্রয়োজন হয়, আমি ক্লাসের একটা অংশে চ্যাটে দিয়ে দিব, সেটার ফুল রেকর্ডটা তোমরা দেখতে পাবে। উম, এবং আজকে আমরা দেখব এসএই ইটি। এই এসএই ইটি প্রশ্নের সলিউশনটা দেখব। এবং দুটো প্রশ্ন দেখলে, অ্যানালাইসিস করলে দেখা যায় এই ত্রিপলিতে যেই মানের এবং যেই ক্যাটাগরির প্রশ্ন এসেছে, এসএই ত্রিপলিতেও সেই একই মানের ক্যাটাগরি এবং ক্যাটাগরি প্রশ্ন এসেছে। এবং অনেকে বললো যে এসএই ত্রিপলির প্রশ্নটা তুলনামূলক এই ত্রিপলির চাইতে কঠিন হয়েছে। তো আমার কাছে দুইটা একই ধরনেরই মনে হয়েছে। তো এই ত্রিপলিতে মেবি 5টা প্রশ্ন ছিল, আর এসএই ত্রিপলিতে 8টা বা 9টা এরকম প্রশ্ন ছিল। তো আমরা একে একে সলিউশন গুলো দেখবো। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখছি। তো সব জায়গাতেই হচ্ছে প্রশ্ন আসলে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সার্কিট থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে। তো সেখানে প্রথম যে প্রশ্নটা ছিল, এটা ছিল এরকম। সিম্পল একটা সার্কিট দেওয়া ছিল। এবং ইতিমধ্যে আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিট অংশ শেষ করেছি, তোমরা তার মধ্যে এই ধরনের অনেক অঙ্কের সলিউশন দেখেছো। আশা করছি এটাও তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে যে কিভাবে করতে হবে, যারা অলরেডি করেছো। আর যারা নতুন আছো, তারা এই ক্লাস থেকে শিখতে পারবে আশা করি। তো এরকম একটি সার্কিট ছিল, যেখানে বলা হচ্ছে একটা 3 এম্পিয়ারের কারেন্ট সোর্স আর একটা 0.5 এম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, আর একটা 4 ওহমের রেজিস্ট্যান্স সার্কিটে এইভাবে কানেক্ট করা আছে। এবং বলা হচ্ছে এই এ পয়েন্টে ভোল্টেজ কত এবং এই রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো কি বললো এখানে, ডিটারমাইন বি নট এবং আই নট। প্রশ্নটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি এমন কোন একটা ম্যাপ দেখি যেখানে হচ্ছে যে কোনো পয়েন্টে কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলছি, তো আমি তোমাদের ক্লাসে যেটা শিখিয়েছিলাম, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি, নোডাল স্যার। নোডাল অ্যানালাইসিস। যে কোনো প্রশ্ন দেখলেই যদি কোনো রুল বলা না থাকে, সেক্ষেত্রে নোডালে করাটাই হচ্ছে আমাদের সময় বাঁচাবে। যেমন এই অঙ্কটা তুমি যদি অন্য কোনো রুলে করো, তাহলে হচ্ছে সময় একটু বেশি লাগতে পারে, তো কনফিউজ হয়ে যেতে পারে। কিন্তু নোডালে কনফিউজ হওয়ার কিছু নেই। তো নোডালের নিয়ম কি? তো আমি এই ম্যাথটা করার আগে নোডালের নিয়মটা একটু রিভিউ করি। নোডালের প্রথম নিয়ম হচ্ছে কি, সার্কিটে কয়টা নোড আছে সেটা আইডেন্টিফাই করা, তাই না? এই সার্কিটে কয়টা নোড আছে বলো তো? দুইটা স্যার। 2টা নোড। কেন 2টা নোড? নোড হচ্ছে কি, সার্কিটের এলিমেন্ট গুলো যদি একটা কমন পয়েন্টে কানেক্ট হয়, তাহলে সেই সকল পয়েন্টকে আমরা নোড বলি। এটা একটা কারেন্ট সোর্স, একটা রেজিস্ট্যান্স আর একটা কারেন্ট সোর্স, তারা এই পয়েন্টে সবাই একবার কানেক্ট হয়েছে, তাই এটা একটা নোড। আবার এই কারেন্ট সোর্স, এই রেজিস্ট্যান্স, এই কারেন্ট সোর্স, তারা আবার এই পয়েন্টেও সবাই একসাথে কানেক্ট হয়েছে, তাহলে এটা আরেকটা নোড। তাহলে এই সার্কিটের 2টা নোড আমরা দেখতে পারলাম। নোডাল অ্যানালাইসিসের প্রথম নিয়ম হচ্ছে কি, নোড গুলা
আইডেন্টিফাই করা, তাহলে আমি নোড আইডেন্টিফাই করলাম দুইটা। সেকেন্ড স্টেপ কি নোডাল অ্যানালাইসিসের? সেকেন্ড স্টেপ হচ্ছে যে নোডগুলো আছে সেই নোডগুলোর মধ্যে যে কোনো একটাকে গ্রাউন্ড হিসেবে ডিফাইন করা, ঠিক আছে, অথবা রেফারেন্স নোড হিসেবে ডিফাইন করা। তো স্টেপ 1 গেল, স্টেপ 2 তে আমি একটা নোডকে গ্রাউন্ড হিসেবে ডিফাইন করলাম। থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে সার্কিটে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনটা আমাদের ইচ্ছা মতো ধরে নেওয়া। তো যেহেতু সার্কিটে বোঝা যাচ্ছে কারেন্ট সোর্স এই কারেন্টটা এদিকে যাচ্ছে, আমি ধরে নিলাম এটা এদিকে যাচ্ছে, 3 অ্যাম্পিয়ারের কারেন্টটা উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এদিকে যাচ্ছে। আবার যেহেতু দুইটা কারেন্ট এদিকে আসছে, আমি ধরে নিলাম এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। চারটা স্টেপ গেল। ফার্স্ট নাম্বার স্টেপ কি? নোড গুলাতে কেসিএল অ্যাপ্লাই করা, ঠিক আছে। এটা 4 নাম্বার নোড থেকে আমাদের হচ্ছে অঙ্কটা এই লিখিত আকারে শুরু হয়, তার আগ পর্যন্ত বাকিগুলা মনস্তাত্ত্বিক বিষয়। তাহলে আমি হচ্ছে নোড এ, এই নোড এর মধ্যে আমি এখন কেসিএল অ্যাপ্লাই করবো, তাহলে আমার অঙ্ক শেষ। কেসিএল কি? কার্শফ কারেন্ট ল, আগত কারেন্ট কে কে, নির্গত কারেন্ট কে কে, সেগুলো বের করতে হবে। কেসিএল বলতেছে একটা পয়েন্টে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান। তাহলে দেখো এই পয়েন্টে আগত কারেন্ট কে কে, এই পয়েন্টে কারেন্ট আসতেছে কোনটা কোনটা দেখি বলো তো, তোমরা বলো। এই পয়েন্টে কারেন্ট আসতেছে কোনটা কোনটা? 3 এবং 0.5। 3 এম্পিয়ার আর 0.5 এম্পিয়ার। সরি, এখানে প্রশ্নটা মিস্টেক না, হচ্ছে। এটা যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, এখানে হচ্ছে প্রশ্নে 0.5 আই নট ছিল, 0.5 আই নট ছিল, আর আই নটটা হচ্ছে এখানে কারেন্ট, ঠিক আছে। তাইলে এই পয়েন্টে কোন কোন কারেন্ট আসতেছে? এই পয়েন্টে একটা কারেন্ট আসতেছে 3 এম্পিয়ার আর একটা কারেন্ট আসতেছে 0.5 আই নট, তাই না? আবার দেখো এই পয়েন্ট থেকে যাচ্ছে কোন কারেন্ট? যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা নাম হচ্ছে কি? আই নট, তাই না? যেই কারেন্টটা এই পয়েন্ট থেকে যাচ্ছে সেই কারেন্টের নাম কি? আই নট। তাহলে দেখো এখানে কিন্তু তোমার অঙ্ক অর্ধেক শেষ। এতটুকু লিখতে পারছো মানে তুমি অঙ্ক পেরে গেছো। তো এখন দেখো আই নট, আই নট মানে কি? এই এই রেজিস্ট্যান্সের কারেন্ট, তাই না? তাহলে কারেন্ট মানে কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স না? তাহলে আই নট জি যেই স্যার। রেজিস্ট্যান্সের কারেন্ট সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিভাইডেড বাই সেই রেজিস্ট্যান্সের মান। তাহলে কত হয়? আই নট এর মান পাই আমরা ভি নট বাই 4। তাহলে আই নট এর মানটা আমরা যদি এখানে বসাই দেই তাহলে আমরা কত পাবো? 3 প্লাস 0.5 ভি নট বাই 4 সমান আই নট এর মান আবার বসাই দেবো ভি নট বাই 4, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো তাহলে তো তোমার কাজ শেষ, তাই না? 3 প্লাস 0.5 ভি নট বাই 4 সমান ভি নট বাই 4। এটা যদি ক্যালকুলেটরে আমরা সলভ করি, ক্যালকুলেটর কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি না স্যার, ক্যালকুলেটর আসে নাই। ক্যালকুলেটরটা দেখো, আমাদের ইকুয়েশনটা কেমন ছিল? ইকুয়েশনটা ছিল 3 প্লাস 0.5 ভি নট বাই 4 সমান ভি নট বাই 4। তো এটা আমরা হুবহু ক্যালকুলেটরে তুলে দিই। 3 প্লাস 0.5, এখানে তো ভি নট নাই, আমি হচ্ছে এটাকে ভি ভি নটটাকে আমি এক্স হিসাবে ডিফাইন করি। তাহলে এক্স লিখতে হলে আলফা এক্স ভি নট বাই 4 সমান কত? ভি নট বাই 4। আমি কি করলাম? হুবহু এই ইকুয়েশনটা এখানে লিখে দিলাম, 3 প্লাস ভি নট বাই 4, ভি নট বাই 4 লেখার পরে আমি এখন কি পাচ্ছি? এখন এটি বের করতে হলে আমার শিফট দিয়ে সলভ দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে। তাহলে দেখো এক্স এর মান চলে আসছে 24। তার মানে তোমার এই ইকুয়েশনে আননোন কে? এই ইকুয়েশনে আননোন ছিল কিন্তু ভি নট। ভি নট স্যার। এর মান চলে আসছে তোমার 24, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে তোমার একটা অ্যান্সার, তাই না? তোমার কাছে ভি নট চাওয়া হয়েছিল, তো তোমার কাছে আবার আই নট চাইছে, তাহলে এই ভি নটের মানটা এখানে বসাই দাও। ঠিক আছে, ভি নটের মানটা এখানে বসাইলে তুমি আই নটের মান কত পাবা? 24/4 6 সমান কত আসে? 6 6 স্যার। এম্পিয়ার। আর এটা 24 ভোল্ট। ঠিক আছে, তাহলে তুমি খুব সিম্পল একটা অঙ্ক দেখো, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে এটা করতে। এই অঙ্কটা আসছিল সিপিবিসি এর। তারপর আমরা এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা ছিল 2 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটা ছিল এরকম। একটা ক্যাপাসিট্যান্স ছিল এভাবে, তার সাথে প্যারালাল একটা ইন্ডাকট্যান্স ছিল, তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স ছিল, আর এদিকে একটা কারেন্ট সোর্স কানেক্ট ছিল। ঠিক আছে, তো বলা হয়েছিল রেজিস্ট্যান্সটা হচ্ছে 500 ওহমের, ইন্ডাকট্যান্সটা 16 মিলি হেনরি, আর ক্যাপাসিট্যান্সটা 0.4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, 3.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের মান। আর কারেন্ট সোর্সের আর যে ভোল্টেজ, সেই ভোল্টেজটার নাম দেওয়া হয়েছিল ভি। ঠিক আছে, এবং প্রশ্নটাতে এরকম লেখা ছিল যে সার্কিটে যদি এক্সএল সমান এক্সি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি এফ ও ডি এর মান কত? প্রশ্নটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এই ছিল আমার প্রশ্নটা। তো এই প্রশ্নে কি বলা হলো, যে একটা সার্কিট আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আছে, এই সার্কিটে এক্সএল সমান এক্সি। তো এই অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের একটু থিওরি বলে নিই, যে সার্কিটে আমরা কি দেখি এসি সার্কিটে। এটা যে একটা এসি সার্কিটের অঙ্ক, এটা কিভাবে বুঝবো? এই সোর্সটা দেখেই বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে যে এটা একটা এসি সার্কিটের অঙ্ক আসছে। কিভাবে বুঝবা? সোর্সটা দেখে বুঝবা। এইটা যে একটা এসি সোর্স, কিভাবে বোঝা যায়? দেখি বলো তো কেউ। স্যার অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে স্যার এখানে। হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া না থাকতো এই অঙ্কে, এবং কোথায় বলা না থাকতো অঙ্কে যে এটা এসি সোর্স, তাহলে আমরা এটা ডিসি সোর্স ধরে নিতাম, তখন অঙ্ক ডিসি সোর্সের মতো করতাম। কিন্তু এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, হোক 0 ডিগ্রি, অ্যাঙ্গেলটা দেওয়া আছে মানে এই সোর্সটা হচ্ছে কি একটা এসি সোর্স। এসি সোর্স হলে অঙ্কটা আরেকভাবে হবে, ডিসি সোর্স হলে অঙ্কটা আরেকভাবে হবে। ঠিক আছে, তো প্রথমে সোর্স আইডেন্টিফাই করলাম, তাহলে এটা একটা বিষয় যে এটা একটা এসি সার্কিটের অঙ্ক আসছে, প্রথমে এটা বুঝতে হবে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে এই সার্কিটে বলছে এক্সএল সমান এক্সি, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা তোমাদের সার্কিটে এখনো আমি আসাই নাই, আর কয়েক ক্লাস পরে তোমরা যারা কোর্স করতেছো তারা পেয়ে যাবা। এক্সএল সমান এক্সি বিষয়টা সার্কিটে খুবই ইন্টারেস্টিং। এক্সএল মানে বোঝায় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এক্সি মানে বোঝায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। অর্থাৎ একটা ইন্ডাক্টর সার্কিটে কারেন্ট ফ্লো হইতে গেলে যে বাধাটা দেয় সেটাকে বলে এক্সএল, আর একটা ক্যাপাসিটর সার্কিটে এসি কারেন্ট ফ্লো হইতে গেলে যে বাধাটা দেয় সেটাকে বলে এক্সি। এখন এক্সএল সমান এক্সি হলে আসলে কি হবে দেখো তো। মনে করো একটা র্যান্ডম একটা সার্কিট আছে, এই সার্কিট না, আমি অন্য যে কোনো সার্কিট বলতেছি। ওই সার্কিটের ইম্পিডেন্স তোমরা কেমন দেখো, যে আর প্লাস জে অফ এক্স এই টাইপের দেখো না ইম্পিডেন্স? এটা জি কি স্যার। হইতে পারে? 3 প্লাস জে অফ 2 এরকম থাকে, তাই না? আবার কেমন থাকে?
3 মাইনাস জে অফ 2 এরকম থাকে। এই ধরনের ইম্পিডেন্স থাকে না সার্কিটে, বিভিন্ন সার্কিটে এই ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স উপর ভিত্তি করে। জি স্যার। আর 3 প্লাস জে অফ 2 হইলে সার্কিটটা কেমন হয়, এটা 3, এটা জে অফ 2, তাই না? আর 3 মাইনাস জে অফ 2 হইলে 3, আর এটা কি, এটা থাকে একটা ক্যাপাসিট্যান্স জে অফ 2। তাহলে এই প্রথম সার্কিটের জন্য কি এই ইম্পিডেন্স পাও, আর দ্বিতীয় সার্কিটের জন্য এই ইম্পিডেন্সটা তোমরা পাও। তাহলে দেখো, যখন এখানে ইন্ডাকটেন্স কানেক্ট ছিল তখন তোমার ইম্পিডেন্সটা কি হয়েছে দেখো, পজিটিভ হয়েছে না? জি স্যার। আবার যখন ক্যাপাসিট্যান্স কানেক্ট ছিল তখন ইম্পিডেন্সটা কি হয়েছে, নেগেটিভ হয়েছে না? জি স্যার। তার মানে সার্কিটে কোন প্যারামিটার কানেক্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে কি হয়, এক্সএল এবং এক্সসি এদের চিহ্ন নির্ধারিত হয়। ইন্ডাকটেন্স হলে আমরা বলি ইম্পিডেন্সটা পজিটিভ হবে, ক্যাপাসিট্যান্স হলে আমরা বলি ইম্পিডেন্সটা নেগেটিভ হবে। এখন মনে করো এরকম একটা সার্কিট আছে, এটাকে মুছে ফেলি। Okay. তাইলে দেখো এক্সএল আর এক্সসি সার্কিটে ইম্পিডেন্সের মধ্যে কোন জিনিসটা কন্ট্রিবিউট করে, কোন জিনিসটা দেয় ওরা সার্কিটে, যে টার্মটা তারা নিয়ে আসে না, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স যদি কোনো সার্কিটে থাকে, ঠিক আছে, তাইলে তারা সার্কিটে কি নিয়ে আসে, জেড এর মধ্যে একটা জে টার্ম নিয়ে আসে না? সবাই জি বুঝতেছো স্যার। এই বিষয়টা, সবাই জানো? তারা সার্কিটে একটা জে টার্ম নিয়ে আসে। তাইলে যদি একটা সার্কিটে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স না থাকতো তাহলে কি থাকতো, আমাদের যে জিনিসটা থাকতো না, তাই না? থাকতো? জি না স্যার। থাকতো না। যেমন এই সার্কিটে মনে করো এই ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এগুলো কিছু নাই, এই জায়গাটা শর্ট সার্কিট করা, শুধু রেজিস্ট্যান্স আছে, তাহলে তুমি ইম্পিডেন্স বের করলে কোনো জে টার্ম পাইতা? জি না স্যার, শুধু আর পেলাম। জে টার্ম পাইতো না, তুমি শুধু রেজিস্ট্যান্স পাইতো। এখন এই যে টার্মটা, একটা তো হচ্ছে আমরা না লাগাইলে যে টার্ম আসবে না, আরেকটা কিভাবে যে টার্ম আসবে না দেখো, একটা রেজিস্ট্যান্স আছে এখানে, তুমি একটা ইন্ডাকটেন্স লাগাইছো, এখানে একটা ক্যাপাসিটেন্স লাগাইছো, তো তোমার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5 ওহম, ইন্ডাকটেন্সের মান হচ্ছে জে অফ 3, ক্যাপাসিটেন্সের মান হচ্ছে মাইনাস জে অফ 3। তাহলে কি হবে, টোটাল ইম্পিডেন্স বিয়োগ করলে 5 প্লাস জে অফ 3 মাইনাস জে অফ 3, এই দুটো জিনিস কাটাকাটি চলে যাবে না? জি স্যার। 5 থাকবে। অর্থাৎ এই যে টার্মটা সরানোর আরেকটা উপায় হচ্ছে কি, সার্কিটের মধ্যে কি করা, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স যদি সমপরিমাণ এভাবে লাগাই দিই সিরিজে, তাহলে কি তারা একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলে না ইম্পিডেন্সের মধ্যে? তখনও সার্কিটটা কি হয়ে যায়, সার্কিট থেকে যে জিনিসটা দূর হয়ে যায়, তাই না? এই সার্কিট থেকে যখন যে টার্মটা আমরা সরাই ফেলি, জে কে বাংলায় বলে উলম্ব উপাংশ, জে এর মান কি √-1, এবং কোনো একটা ভেক্টর যদি এভাবে ফ্লো করে, যে এখান থেকে এখানে যাচ্ছে, এটা ভেক্টর এ, তুমি যদি জে অফ এ লিখো কোথাও, তার মানে বোঝাচ্ছে এই ভেক্টরটা 90 ডিগ্রি ঘুরে গেছে বাম দিকে, তখন তোমার নতুন এই জে অফ এ ভেক্টরটা হয়েছে কিন্তু এইটা, বুঝতে পারছো? জে অফ এ মানে কি, ভেক্টরটা 90 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে ঘুরে গেল 90 ডিগ্রি। তাহলে এখন তুমি যখন সার্কিটে একটা ইন্ডাকটেন্স দাও, ঠিক আছে, তখন তার ইম্পিডেন্সের মধ্যে এই যে টার্মটা এভাবে আসে, জে অফ 3। আবার যখন ক্যাপাসিটেন্স দাও তখন তার মধ্যে এই টার্মটা আসে মাইনাস জে অফ 3। তো সামেশন কি দাঁড়ায়, একটা ভেক্টরকে তুমি উপর দিকে 3 পরিমাণ এলাবোরেট করতেছো, নিচের দিকে -3 এলাবোরেট করতেছো, তার মানে ওখানে আসলে কি কিছু নাই, বোঝায় না? কোন একটা পাত্রে 2 মগ পানি দিলা, আবার ওখান থেকে 2 মগ পানি নিয়ে নিল, তাহলে সামারে কি হবে, কোনো পরিবর্তন আসবে জি তার না মধ্যে? স্যার। জি না স্যার। অর্থাৎ একটা আরেকটাকে মাইনাস করে দিবে। তো এক্সেল সমান এক্সি হলে কি হয়, বিষয়টা তো বুঝতে পারছো, যে সার্কিটের উলম্ব উপাংশ যে জে থাকে সেটা মাইনাস হয়ে যায়, সেটা আর থাকে না।
থাকে না বলতে দুইটা মিলে একটা আরেকটা কি করে অপোজ করে দেয়, কিন্তু বাস্তবে প্রত্যেকটা আলাদা আলাদা চিন্তা করলে অস্তিত্ব থাকে। আর সামগ্রিকভাবে চিন্তা করলে কি থাকে না, অস্তিত্ব থাকে না। তাহলে দেখো এই সার্কিটে বলতেছে এক্সএল সমান এক্সসি, এক্সএল সমান এক্সসি। তাহলে এই ইন্ডাকটেন্সের কারণে এখানে যে যে টার্মটা তৈরি হবে, উলম্ব উপাংশটা সে সার্কিটে কন্ট্রিবিউট করবে, সেটা কি হবে, পজিটিভ হবে না? ইন্ডাকটেন্স এর যেটা পজিটিভ হয় না? জি স্যার। আর ক্যাপাসিটেন্সের যেটা কি হয়, নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হয়। তাহলে সে একটা নেগেটিভ যে কন্ট্রিবিউট করবে। এখন বলছে এ যতটুকু পজিটিভ কন্ট্রিবিউট করবে, সে এ ততটুকুই নেগেটিভ রিঅ্যাকটেন্স কন্ট্রিবিউট করবে। তার মানে কি, তাদের দুইজনের কর্তৃক সাপ্লাইকৃত যে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না? বুঝতে পারছো? তার মানে এই সার্কিটটা কেমন দাঁড়াবে, এই সার্কিটটা তুমি যদি সামারি আকারে দেখতে চাও সামগ্রিকভাবে, তাহলে এই সার্কিটটা হবে এরকম যে এখানে একটা 3.6 অ্যাঙ্গেল অফ 0 মিলি অ্যাম্পিয়ার এর কারেন্ট সোর্স আছে, এখানে একটা 500 ওহমের রেজিস্ট্যান্স আছে, প্লাস মাইনাস বি। আর এ যতটুকু যে দিছে সে ততটুকু যে ক্যান্সেল করে দিছে, এই জন্য সার্কিটে এতটুকু অংশের কি নাই, ইম্পিডেন্সের রেসপেক্টে চিন্তা করলে কোনো অস্তিত্ব নাই। তাহলে সার্কিটের ভোল্টেজ কত হবে, ভি সমান আমরা কি জানি, আই জেড, তাই না? তাহলে আই কত, 3.6 ইন্টু অ্যাঙ্গেল অফ 0, ভি সমান হচ্ছে আই জেড। আই কত, 3.6 অ্যাঙ্গেল অফ 0, যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নিতে গেলে 10⁻³ অ্যাম্পিয়ার। আর জেড, জেড কত, যেহেতু এক্সএল আর এক্সি এ যতটুকু যে সাপ্লাই দিছে ও ততটুকু যে সাপ্লাই দিছে, ওরা ওরা মাইনাস হয়ে গেছে। তাহলে সার্কিটের টোটাল ইম্পিডেন্স এখন কত, শুধু 500। 500। তাহলে এক্সএল সমান এক্সি লেখার কারণে আমার সার্কিট আর কি নাই, কোনো ইম্পিডেন্স সে যে টার্ম নাই। তাহলে আমার ভোল্টেজ কত চলে আসলো, এটা যদি তোমরা ক্যালকুলেট করো পাবা 1.8 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো বলতেছে সার্কিটের ফ্রিকোয়েন্সির মান কত, সার্কিটে ফ্রিকোয়েন্সির মান কত। তোমাকে বলছে এক্সএল সমান এক্সি হয়ে গেছে। এক্সএল সমান এক্সি মানে কি, এক্সএল মানে কি 2πfl, এক্সি মানে কি 1/2πfc, তাই না? তো এখান থেকে আমরা কি পাই, যদি দুইটাকে আরো গুণ করো তাহলে কি পাবা, এফ স্কোয়ার, এই এফটা এফটা এখানে নিয়ে আসলে এফ স্কোয়ার, আর 2πl টা এদিকে পাঠাই দিলে কত পাবা, 1/4 পাই স্কোয়ার এল স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে এফ কি আসবে, আমরা যে সূত্রটা সবাই মুখস্থ, উভয় পক্ষে যদি রুট করি তাহলে 4টা হয়ে যাবে 2, পাই স্কোয়ারটা হয়ে যাবে পাই, সরি এখানে তো এল স্কোয়ার সি স্কোয়ার আসবে না, স্যার এল স্কয়ার, জি স্যার, এটা এল এল স্কয়ার আর এবং সি সি স্কয়ার কেন হবে, হবে স্যার? এল স্কোয়ার সি স্কোয়ার হবে না, শুধু এল আর সি হবে এখানে। তাহলে আমার এই টার্মটা দাঁড়ায় কি, না আবার লিখতেছি, এফ স্কোয়ার সমান দাঁড়াবে, এফ আর গুণ করলে এফ স্কোয়ার হবে, আর এখানে আসবে 4 পাই স্কোয়ার, সি তো আগে থেকেই আছে, আর এই এলটা নিচে চলে আসলো। তাহলে উভয় পক্ষে এখন রুট করলে কি এফ স্কোয়ারটা এফ হয়ে যাবে, এটা 2 পাই হবে, আর এখানে হবে এল সি। ঠিক আছে, তাহলে তোমাকে সার্কিটের এই যে ফ্রিকোয়েন্সি জানতে চাইছে এখানে, তাহলে ফ্রিকোয়েন্সি কত, বাকি মানগুলো কিন্তু তুমি জানো, এল আর সি এর মান তুমি জানো না, প্রশ্নে দেওয়া আছে। তাহলে এফ সমান কত হবে, 1/2 পাই ইন্টু √ওভার এল এর মান কত, দেখো 16 মিলি হেনরি, সি এর মান 0.4 মাইক্রোফ্যারাড। তাহলে আমি এখন কত দিলাম, 16 মিলি হেনরি, আর ওটার মান হচ্ছে কত ছিল, 0.4 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। এই জিনিসটা ক্যালকুলেটরে তুলে দাও। ঠিক আছে, তাহলে এফ এর মান কত আসে,
তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। একটু দাঁড়াও, ক্যালকুলেটর তো দেখতেছো না মনে হয়। না ভাইয়া, ক্যালকুলেটর দেখা যাচ্ছে না। এখন দেখতে পারবা। এখন তো ক্যালকুলেটর দেখতেছো তাই না? জি স্যার। তাহলে স্যার যেটা ইকুয়েশনটা চ্যাট ছিল বক্সে 1/2 পাই 1/2 পাই ইন্টু √LC। এল এর মান কত? 16 ইন্টু 10⁻³ আর সি এর মান কত? 0.4 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে 10⁻⁻6। আমার কাছে ফ্রিকোয়েন্সির মান চাইছে, ফ্রিকোয়েন্সির মান কত? 1989.43 হার্টজ। ফ্রিকোয়েন্সির মান কত? 1989.43 হার্টজ। তাহলে তোমার আরেকটা উত্তর হচ্ছে এটা। আমি যেহেতু ডেসক্রাইব করলাম এই জন্য বেশি সময় লাগছে। আসলে দেখো অঙ্কটা খুব ছোট, 5 থেকে 6 লাইন। ঠিক আছে? স্যার আমাদের চ্যাট বক্সে যেটা হোয়াটসঅ্যাপের লিংক দিয়েছেন সেটা কি আমাদের গ্রুপেরই স্যার নাকি এটা নতুন স্যার? না, এটাতে যারা আগে থেকে অ্যাডমিট আছো তাদের ভর্তি ওখানে অ্যাড হওয়ার দরকার নেই। এটা তোমরা এমনি আগে থেকে অ্যাড থাকার কথা যদি লিভ না দেখো। আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নটা দেখি। এরপরে যে প্রশ্নটা আসছিল সিপিপিসিবিএল এসএই 2023-এ, পরীক্ষাটা বুয়েটে হয়েছিল আর কি। তো এখানে বলা হচ্ছিল এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর একটা ম্যাথ। তো এই ম্যাথে এরকম একটা কার্ভ দেওয়া ছিল। আমি অঙ্কটা ডেসক্রাইব করতে করতে তোমাদেরকে অনেকগুলো ফর্মুলা বলবো আর কি, এগুলো তোমরা নোট করে রাখবা। এবং যে বললাম জব সলিউশনের জন্য আলাদা একটা নোট খাতা তৈরি করতে, ওটা একটা নোট খাতা তৈরি করবে। এগুলো যদিও সার্কিটের মধ্যে পড়ে না, তবে ওই জব সলিউশন গুলো করতে থাকলে যখন সামনে আসবে তখন বেশি একটা নতুন মনে হবে না। তো এরকম একটা কার্ভ ছিল, যে কার্ভে বলা হচ্ছিল এই এক্স এক্সিসে বলতেছে আওয়ার্স, ঠিক আছে, যে ডিউরেশনটা কত, অর্থাৎ টাইম বোঝাচ্ছিল। এবং ওয়াই এক্সিসে বলা হচ্ছিল লোড, আর বলছিল ইউনিটটা আছে মেগাওয়াটে। আর এই পয়েন্টটাকে ডিফাইন করা হয়েছিল 150, এই পয়েন্টটাকে ডিফাইন করা হয়েছিল 100, এই পয়েন্টটাকে ডিফাইন করেছিল 50, এটা তো 0, আর এটা ছিল 8, এই পয়েন্টটা ছিল 16, এই পয়েন্টটা 24। অর্থাৎ দেখো 0 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোড ছিল 150 মেগাওয়াট, 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোড ছিল 100 মেগাওয়াট, 16 থেকে 24 ঘন্টা পর্যন্ত লোড ছিল 50 মেগাওয়াট। তো প্রশ্নে বলা ছিল যে চিত্রে 300 মেগাওয়াট ক্যাপাসিটির 300 মেগাওয়াট ক্যাপাসিটির একটা পাওয়ার প্ল্যান্ট, 300 মেগাওয়াট ক্যাপাসিটির একটা বিদ্যুৎ কেন্দ্র এর লোড কার্ভ দেওয়া আছে। ঠিক আছে? লোড কার্ভ মানে কি, প্রশ্ন দেখতে দেখতে বলে দিই। লোড কার্ভ মানে হচ্ছে সময়ের সাথে যদি আমরা লোডের চেঞ্জটা কোন একটা কার্ভে দেখি, এদিকে হচ্ছে সময় পরিবর্তন হবে, এদিকে লোড কিভাবে পরিবর্তন হবে এটা দেখি, ওটাকে বলে লোড কার্ভ। ঠিক আছে? আর লোড ডিউরেশন কার্ভ একটা আছে। সেই লোড ডিউরেশন কার্ভ হচ্ছে কোনটা, যেটা হচ্ছে এই 0 মানে কিন্তু রাত 12টা না, এই 8 মানে সকাল 8টা না। ঠিক আছে? দিনের যে কোনো সময়ের সামারি কার্ভ হচ্ছে এটা।
আর যেটাতে হচ্ছে লোড কার্ভটা এরকম হবে যে এখন সকাল 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 6টা থেকে 8টা হচ্ছে কি লোড একটু কম, মিল ইন্ডাস্ট্রি অন আছে, 8টা থেকে 10টা একটু বাড়ছে, 10টা থেকে 12টা আরো বাড়ছে, 12টা থেকে 2টা গরম বাড়ছে আরো বাড়ছে, 2টার পরে মিল ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে একটু কমছে। ঠিক আছে, এইভাবে যে টাইম ধরে ধরে যে কার্ভ, ঠিক আছে, সেটাকে বলা হয় যে লোড ডিউরেশন কার্ভ। ঠিক আছে, আর এটা হচ্ছে কি সামারি করে আসছে যে 8 ঘন্টা, পুরা দিনের মধ্যে 8 ঘন্টা সময় 150 মেগাওয়াট ছিল পুরা দিনের মধ্যে, এরপরে এই সময়টা 100 মেগাওয়াট ছিল, বাকি সময়টা 50 মেগাওয়াট ছিল, এভাবে করে আসছে। এটা বলে লোড কার্ভ, এটাকে বলে লোড ডিউরেশন কার্ভ। আচ্ছা দেখো, পাওয়ার প্ল্যান্টের একটা লোড লোড ডিউরেশন কার্ভ, আচ্ছা সরি, এটাকে লোড ডিউরেশন কার্ভ বলে, আর একটু আগে যেটা আঁকলাম ওটাকে বলে ক্রোনোলজিক্যাল লোড কার্ভ, মানে দিনের সময়ের সাথে হিসাব করে করে যেটা আঁকে সেটা। তো পাওয়ার প্ল্যান্টের একটা লোড কার্ভ দেখানো আছে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে, আমি পাওয়ার প্ল্যান্টকে পিপি লিখছি, পাওয়ার প্ল্যান্টটির এভারেজ লোড কত, মানে এটা তো দেখো কখনো 150 মেগাওয়াট নিচ্ছে, কখনো 100 নিচ্ছে, কখনো 50 নিচ্ছে, তাহলে এভারেজ লোড কত। তারপরে বলছে লোড ফ্যাক্টর কত, পাওয়ার প্ল্যান্টের লোড ফ্যাক্টর কত। তারপর বলছে ক্যাপাসিটি ফ্যাক্টর কত। তারপরে বলছে রিজার্ভ ক্যাপাসিটি কত। ঠিক আছে, তো অঙ্কটা শুরু করার আগে আমি একটু থিওরিটা আলোচনা করি, যেহেতু বিষয়টা তোমাদের অনেকের কাছে নতুন। দেখো, এভারেজ লোড শব্দটার অর্থ কি? গড় লোড না? তাহলে দেখো, এভারেজ লোড তোমাকে যদি বের করতে দেয় কখনো, মনে রাখবা এভারেজ লোডটা হচ্ছে যে একক কিসে আসবে, লোডের একক মেগাওয়াট আছে, এভারেজ লোডের একক কিসে আসবে তাহলে বলতো? লোডের একক মেগাওয়াট আছে, এভারেজ লোড কিসে আসবে? মেগাওয়াটে মেগাওয়াটেই আছে স্যার। আসবে, মেগাওয়াটেই আসবে অথবা কিলোওয়াটে আসবে, মানে ওয়াটেই আসবে। ঠিক আছে, তো এভারেজ লোড আমরা বের করার সময় এই যে এখানে কার্ভটা আছে, এই কার্ভটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে এভারেজ লোড। বুঝতে পারছো? এই যে কার্ভটা আছে এটা ক্ষেত্রফল যদি তুমি বাইর করতে পারো, তাহলে তুমি কি পেয়ে যাবা? এভারেজ লোড পেয়ে যাবা। খুব সহজ। দেখো আমরা এভারেজ লোড বের করি, এখানে দেখো 4টা কি আছে, 3টা আয়তক্ষেত্র আছে না, এই যে এটা একটা, তার পাশে একটা, তার পাশে একটা। ঠিক আছে, এটা যদি আমি বের করি তাহলে আমি কি পেয়ে যাব? এভারেজ লোডটা পেয়ে যাব। কিন্তু দেখো, তুমি যদি এটার একটা অংশের ক্ষেত্রফল বের করো প্রথমে, 150 গুণ 8, ইউনিটটা কি দাঁড়ায়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য প্রস্থ, 150 8 গুণ করলাম, এটার এককটা কি হবে? 150টা কি আছে স্যার মেগাওয়াটে, আওয়ারে চলে আসবে স্যার। মেগাওয়াট আওয়ারে চলে আওয়ারে যাবে। চলে আসবে স্যার। কিন্তু এবারও এভারেজ লোডের এককটা কি হইতে হবে? ওয়াটে হইতে হবে না? জি স্যার। ওয়াট আওয়ারে তো হবে না। ঠিক আছে, তাইলে আমি কি করব, এই আওয়ার দিয়ে যদি একটা ভাগ দিয়ে দিতে পারি তাহলে আমি কি পেয়ে যাবো? এভারেজ লোডটা পেয়ে যাবো। তাহলে এভারেজ লোডটার সূত্র মনে রাখবো এভাবে, এরিয়া অফ লোড কার্ভ ডিভাইডেড বাই টাইম, টাইম দিয়ে ভাগ দিয়ে হয়ে যাবে। তাহলে দেখো এরিয়া অফ লোড কার্ভ কত আসে, প্রথমে আসে কত? 150 ইন্টু 8, তাই না? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরটার ক্ষেত্রফল কত আসে? 100 ইন্টু কত, 16 থেকে 8 গেলে কত হয়? 8 স্যার। হয়। তারপরেরটা কত আসে? 50 ইন্টু 24 মাইনাস 16। ঠিক আছে, এই কাজটা করলাম। তাহলে আর এই এই কার্ভটা কতটুকু জায়গা জুড়ে আছে? 24 ঘন্টা জুড়ে আছে না? তাহলে টোটাল টাইম 24 ঘন্টা দিলাম। এর মানে তো এভারেজ বোঝায় নাকি? তাহলে এখন এখান থেকে আমি এভারেজ লোডটা পেয়ে যাব, এটা ক্যালকুলেটর তুলে দাও, যা আসে আসবে 100 মেগাওয়াট। খুবই সহজ, তুমি একটা উত্তর পেয়ে গেলা এভারেজ লোড।
এরপরে তোমাকে বলছে লোড ফ্যাক্টর কত, ক্যাপাসিটি ফ্যাক্টর কত, রিজার্ভ ক্যাপাসিটি কত। তো এগুলো ম্যাথে যাওয়ার আগে আমি একটু থিওরিটা বুঝাই দিই। দেখো, লোড ফ্যাক্টর এটা মনে রাখবে এভাবে সহজ, আমি যেভাবে মনে রাখি, সূত্রগুলো একটু প্যাঁচ লাগে, ল্যাম এভাবে মনে রাখবা। এটা কিন্তু মানে বই পুস্তকের কিছু না, আমরা মনে রাখার টেকনিক বলতেছি। আর তোমার আসছে মনে করো কোথাও ক্যাপাসিটি ফ্যাক্টর আসছে, ক্যাপাসিটি ফ্যাক্টর মনে রাখবে ক্যাপ। ঠিক আছে, লোড ফ্যাক্টর মানে কি, ল্যাম বলছো, লোড, এল এ লোড, এতে হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ক্যাপাসিটি তো ক্যাপ, ক্যাপ মানে মনে রাখবা এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। ঠিক আছে, এরকম আর কি কি ফ্যাক্টর আছে, মনে করো ডিমান্ড ফ্যাক্টর আছে, ডিমান্ড ফ্যাক্টর এভাবে মনে রাখবা, ডিই এম টি। ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই টোটাল কানেক্টেড লোড। আর কি আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর মনে রাখবা রিসুম। ডাইভার্সিটি ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে, দেখো এটা ডিএমটি মনে রাখবা, এটা ডিসুম মনে রাখবা। সাম হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এত কিছু আমার এখানে চাই নাই, আমি তোমাদেরকে এমনি থিওরিতে বললাম। এই সূত্রগুলো মনে রাখতে পারো, পরীক্ষায় আসতে হচ্ছে পারবা। সবগুলো ডাটা দেওয়াই থাকে, শুধু একটা দিয়ে আরেকটা ভাগ। কিন্তু অনেকগুলো ডাটা থাকার কারণে কাকে দিয়ে কাকে ভাগ এগুলো মনে থাকে না। এই জন্য হচ্ছে আমি এভাবে মনে রাখি, লোড ফ্যাক্টর মনে করি ল্যাম্প, ক্যাপাসিটর ফ্যাক্টর ক্যাপ, ডিমান্ড ফ্যাক্টর ডিএমটি, ম্যাক্সিমাম লোড বাই, আর এটা ডাইভার্সিটি ডিসুম, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে দেখো, তোমাকে চাইছে এখন লোড ফ্যাক্টর, তাই না? লোড ফ্যাক্টর মানে কি, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে দেখো এই লোড কার্ভের মধ্যে দেখে ম্যাক্সিমাম ডিমান্ড কত বলা যায় না, ম্যাক্সিমাম লোড কত নিচ্ছে এখানে বলতো, ম্যাক্সিমাম লোড কত এই কার্ভ দেখে কি নিচ্ছে, 150 মেগাওয়াট না, এই 8 ঘন্টা, জি এটাই তো স্যার, ম্যাক্সিমাম লোড জি নিচ্ছে। স্যার। এটা একটা পাওয়ার প্ল্যান্টের কি লোড কার্ভ। তাহলে পাওয়ার প্ল্যান্টে 8 ঘন্টা 150 মেগাওয়াট সাপ্লাই করছে, তার মানে 150 মেগাওয়াট কি ছিল, ম্যাক্সিমাম ডিমান্ড ছিল। তাহলে তুমি কার্ভ দেখে কিসের মান পাইলা, এই কার্ভটা দেখে তুমি বুঝতে পারলা যে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত, 150 মেগাওয়াট। তাহলে তুমি লোড ফ্যাক্টর বের করো। লোড ফ্যাক্টর ফর্মুলা কি, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড জানো, ম্যাক্সিমাম ডিমান্ড জানো, এখানে বসাই দাও। তাহলে এভারেজ লোড আমি একটু আগে পাইলাম 100, আর ম্যাক্সিমাম ডিমান্ড এখন দেখলাম 50। ঠিক আছে, কত আসে, 0.667। ঠিক আছে, এগুলাকে চাইলে পার্সেন্টেও লিখতে পারো, 66.7%। তাহলে তুমি হচ্ছে তোমার একটা উত্তর পেয়ে গেলা লোড ফ্যাক্টরে। এরপর তোমার কাছে চাইছে কি, ক্যাপাসিটি ফ্যাক্টর, এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। এভারেজ লোড তো তুমি পাইছো একটু আগে 100, ঠিক আছে, প্লান্ট ক্যাপাসিটি কত, দেখো এই প্রশ্নের মধ্যে লোকাই দিছে এটা। প্লান্ট ক্যাপাসিটি বলছে 300 মেগাওয়াট ক্যাপাসিটির একটি পাওয়ার প্লান্ট, তার মানে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত, 300 মেগাওয়াট। তাহলে জাস্ট এই ম্যাপটা কিছুই না, একটাকে আরেকটা দিয়ে ভাগ দেওয়া, কোনটারে কোনটা দিয়ে ভাগ দিতে হবে এটা বোঝা হচ্ছে বিষয়। 0.33। তাহলে অনেকে এটা পার্সেন্টে লিখে, 33.33%। তাহলে তোমার আরেকটা উত্তরও পেয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার একটা উত্তর কি, এভারেজ লোড পাইলে, লোড ফ্যাক্টর পাইলে, ক্যাপাসিটি ফ্যাক্টর পাইলে, এখন হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি কত।
রিজার্ভ ক্যাপাসিটির থিওরি কি? একটা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি আছে 300 মেগাওয়াট, তাই না? এ হচ্ছে সাপ্লাই করতেছে 250 মেগাওয়াট। রিজার্ভ ক্যাপাসিটি কত বলতো? রিজার্ভ মানে কি? সংরক্ষিত না? সংরক্ষিত 50। কত? 50, সোজা হিসাব, তাই না? তাইলে রিজার্ভ ক্যাপাসিটি এর আরেকটা নাম আছে, প্রশ্ন অন্যভাবে আসতে পারতো, যে স্পিনিং ক্যাপাসিটি বলতে পারতো। ঠিক আছে? তো রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। প্লান্ট ক্যাপাসিটি ছিল 300, আর ম্যাক্সিমাম সে কত দিচ্ছে? 150। তার মানে তার হাতে আরো কত আছে? আরো 150 মেগাওয়াট তার প্লান্টের হাতে আছে। অর্থাৎ আরো 150 মেগাওয়াট লোড লাগাইলেও প্লান্ট কি করতে পারবে? সাপ্লাই করতে পারবে। তাহলে আরো কত লাগাইলে প্লান্ট সাপ্লাই করতে পারবে? এই বিষয়টাকে অ্যাকচুয়ালি বলে রিজার্ভ ক্যাপাসিটি। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এটা খুব সহজ অঙ্ক আসছে, এগুলো 1 মিনিট বা 2 মিনিট এরকম লাগবে, এর বেশি লাগার কথা না। যদি কেউ অঙ্কগুলো জানে আর কি, না জানলে তো আর হবে না। তাহলে দেখো 4 নাম্বার প্রশ্ন আসছে। তো এটা আমি টাইপ করেই লিখি। প্রশ্নটা ছিল এরকম: একটি 100 মেগাওয়াট স্টিম পাওয়ার প্ল্যান্ট প্ল্যান্টে ব্যবহৃত এই প্রশ্নটা একটু আনকমন ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, মানে প্র্যাকটিসে না থাকলে মনে থাকবে না। এই জাতীয় অঙ্ক তেমন একটা আসে না, হঠাৎ করে আসছে। কয়লার, এটা মূলত যখন থার্মোডাইনামিক্স পড়ানো হয় ওই টপিকটাতে আসে, কিন্তু এখানে সাবস্টেশন ইঞ্জিনিয়ারিং চলে আসছে দেখা যাচ্ছে। তাহলে কয়লার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে 6400 কিলো ক্যালোরি পার কেজি। লেখাটা একটু ছোট করে দিই। প্রশ্ন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি স্যার। দেখা যাচ্ছে। সাইজ ঠিক আছে প্রশ্ন? একটু বড় করবে। আর একটু বড় করেন স্যার। আচ্ছা দেখো, 6400 স্যার। কিলো ক্যালোরি পার কেজি এটা দেওয়া আছে। এরপরে বলতেছে পাওয়ার স্টেশন কি থার্মাল এফিসিয়েন্সি 30%, 30% ও ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বলতেছে 92%। এটা বলতেছে স্টেশন স্টেশনটি ফুল রেটেড আউটপুটে চললে এতে প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার
পরিমাণ কত? প্রশ্নটা বুঝতে পারছো? প্রশ্নতে বলতেছে একটা 100 মেগাওয়াট স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, এ ব্যবহৃত যে স্টিম পাওয়ার প্ল্যান্টে কি ব্যবহার করে? কয়লা ব্যবহার করে। কয়লা ব্যবহার করে পানি কি করে? পানিকে স্টিম তৈরি করে। এটা স্টিম পাওয়ার স্টেশন। এখানে বলছে ব্যবহৃত কয়লার ক্যালোরিফিক ভ্যালু 6400 কিলোক্যালোরি পার কেজি। পাওয়ার স্টেশনটির থার্মাল এফিসিয়েন্সি 30%, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি 92%। স্টেশনটির ফুল রেটেড আউটপুটে চললে প্রতি ঘন্টায় কত পরিমাণ কয়লা লাগবে? তাহলে দেখো তোমার কাছে একটা স্টিম পাওয়ার স্টেশন আছে, বিভিন্ন চিমনি আছে, ঠিক আছে? এটা একটি স্টিম পাওয়ার স্টেশন। এই স্টিম পাওয়ার স্টেশনে তুমি কি দাও? কয়লা দাও, তাই না? কয়লা দিলে কি হয়? কয়লাটা এখানে পোড়ায়, পোড়ানোর পরে কয়লা থেকে কি রিসিভ করে? তাপ তাপ। রিসিভ করে। ওই তাপ থেকে হচ্ছে বাষ্প হয়। তারপরে সেই তাপ থেকে কি তৈরি হয়? বিদ্যুৎ স্টিম। তৈরি হয়, তাই না? তাপ থেকে স্টিম তৈরি হয়, স্টিম থেকে কি হয়? বিদ্যুৎ তৈরি হয়। এখন দেখো, কয়লা থেকে যে তাপ তৈরি হয়, কি পরিমাণ কয়লা পোড়ায় কি পরিমাণ তাপ পাওয়া যায়? এখানের আউটপুট আর এখানের ইনপুট, এই দুইটার অনুপাত, ঠিক আছে? এই দুইটার অনুপাত হচ্ছে কি? থার্মাল এফিসিয়েন্সি, নাকি তাপীয় দক্ষতা। যে আমি ইনপুটে এতটুকু কয়লা দিলাম, আউটপুটে এতটুকু তাপ পাইলাম। দক্ষতা মানে আউটপুট বা ইনপুট না, একটা থার্মাল এফিসিয়েন্সি থাকে। এরপর তুমি ইনপুটে হচ্ছে তাপ দিলা এতটুকু, আউটপুটে বিদ্যুৎ কতটুকু পাইলা। এই আউটপুটের বিদ্যুৎ বা ইনপুটের তাপ, এটাকে বলে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। তাইলে কয়লাটা কি হয়? প্রথমে থার্মাল এফিসিয়েন্সি, এরপর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি পার হয়ে কি হয়? সে কি পায়? আউটপুটে বিদ্যুৎ পায়। অর্থাৎ দেখো, থার্মাল এফিসিয়েন্সি 30%, এর মানে কি বোঝায়? এটা একটা এমন একটা পাওয়ার প্ল্যান্ট যেখানে তুমি যতটুকু কয়লা দাও তার 30% তাপকে সে কাজে লাগাইতে পারে। যা তাপ উৎপন্ন হয় তার 30% তাপ কি কাজে লাগে। 100% তাপ উৎপন্ন হয়, তার 30% কাজে লাগে, থার্মাল এফিসিয়েন্সি, ঠিক আছে? আবার যতটুকু তাপ উৎপন্ন হয় তার 92% কে সে কি করতে পারে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে। বুঝতে পারছো এই দুইটা এফিসিয়েন্সির বিষয়টা? জি জি স্যার, ভাইয়া। পারলাম। আচ্ছা, তাইলে দুইটা এফিসিয়েন্সি দেখলা। এরপরে দেখো ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে? ক্যালোরিফিক ভ্যালু জিনিসটা কি? দুইটা এফিসিয়েন্সি বুঝছো, এখন ক্যালোরিফিক ভ্যালু বুঝলে অঙ্কটা পারবা। ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে যে যে হিটটা তৈরি হয়, কয়লা পোড়াইলে কি হয়? হিট প্রডিউস হয় না? যে হিট প্রডিউস হয় কয়লা পোড়ানোর ফলে, আহ, সেই হিট প্রডিউস ডিভাইডেড বাই কোল কনজাম্পশন পার আওয়ার, এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। অর্থাৎ তুমি কি পরিমাণ কয়লা পোড়াইলে কি পরিমাণ হিট পাও, তার একটা অনুপাত হয়েছে কি? ক্যালোরিফিক ভ্যালু। এই যে এটা দেখলেই বোঝে, কিলো ক্যালোরি পার কেজি। বুঝতে পারছো? হিটের একক কি? ক্যালোরি না? তাপের একক কি? জুল বা ক্যালোরি, ব্রিটিশে ক্যালোরি, এমকেএসে জুল। আবার আর কয়লা কনজাম্পশন, কতটুকু কয়লা প্রতি ঘন্টায় নেয়, এটার একক কি হবে? কয়লা তো কেজিতে হিসাব করা কেজি। হয়, তাই না? তো এটা হচ্ছে জি স্যার। ক্যালোরিফিক ভ্যালু। এখন দেখো অঙ্কে আমাকে যে ডাটাগুলো দেওয়া আছে, এই দুইটা জিনিস বুঝলেই অঙ্কটা শেষ। কি কি ডাটা দেওয়া আছে এখানে? দেখো, প্রথমে তোমাকে বলতেছে একটা থার্মাল এফিসিয়েন্সি দেওয়া আছে, থার্মাল এফিসিয়েন্সি 30%। এটা কি জিনিস তা তো বুঝতে পারছো? কয়লা পোড়ায় হিট পাচ্ছে, 30% কাজে লাগতেছে। আবার বলছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি 92%। তাইলে এই প্ল্যান্টটার
টোটাল এফিসিয়েন্সি কত। ঠিক আছে, কোন একটা সিস্টেমে যদি সে পরপর দুইটা এফিসিয়েন্সি পার হয়ে যায়, একটা দক্ষতা পার হয়ে গেল আরেকটা দক্ষতা, একইভাবে কয়েকটা সিস্টেম পার হয়ে যায়, তাদের টোটাল দক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে যে গুণ করতে হয়। ঠিক আছে, তাইলে এই প্ল্যানটার টোটাল দক্ষতা কত, 30%। স্যার আর একটা যদি দক্ষতা থাকতো তাহলে কি সেটা গুণ হতো? সেটাও গুণ হতো 92%। তাহলে এই প্ল্যানটার সামগ্রিক দক্ষতা কত, ওভারঅল এফিসিয়েন্সি কত। ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে 0.276 অথবা 27.6%। এটা দেখে কি বুঝতেছো, এটা থেকে বুঝতেছো তুমি ইনপুটে তুমি যতটুকু কয়লা দাও তার 27.6%-এর কি হয়, শুধুমাত্র কাজে লাগে আমরা কি পাই, বিদ্যুৎ পাই, বাকিটা হচ্ছে ওয়েস্ট হয় অথবা অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে যায়, বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার হয় না। তাহলে এতটুকু তুমি দেখলা, টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলা প্লান্টের, তাই না। এখন বলছে 100 মেগাওয়াট স্টিম পাওয়ার স্টেশন, তার মানে কি, এটা কি এই প্লান্টের ইনপুট পাওয়ার না আউটপুট পাওয়ার। ইনপুট স্যার। না, ও, যে কোনো মেশিন বা যে কোনো ডিভাইস, যে কোনো ইকুইপমেন্টের যে রেটিংটা দেওয়া থাকে ওটা বোঝে তার আউটপুট। আমাদের তো আউটপুট বোঝা বিষয় নাকি। তুমি যদি বলো একটা 1 হর্স পাওয়ারের মোটর, তার মানে কি, সে কি দেয় আমাকে, 1 হর্স পাওয়ার সে আউটপুট দেয়, তার ইনপুট কত এটা তো গ্রাহকের জেনে লাভ নাই। লাভ আছে, 100 ওয়াটের বাল্ব, জি না স্যার। সে তোমায় কি দেবে, 100 ওয়াটের সমতুল্য আলো দিবে। তোমাকে বললো যে এই ফ্যানটা কি করে, রেটিং হচ্ছে 1000 আরপিএম, এর মানে কি এটা 1000 আরপিএম ঘুরে তোমাকে বাতাস দিবে। ইনপুটে কতটুকু টর্ক তৈরি করতেছে এই আরপিএম এর জন্য, এটা তোমার জানার বিষয় না নাকি। তাহলে যেই রেটিংটা গায়ে লেখা থাকে বা বলা থাকে, যে যেমন বললো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র 230 মেগাওয়াট ক্যাপাসিটি, তার মানে কি সে সর্বোচ্চ 230 মেগাওয়াট তৈরি করতে পারে। ঠিক আছে, ইনপুটে কতটুকু তুমি শক্তি দাও ওইটা বলা নেই। তাহলে এটা হচ্ছে কি, এই স্টেশনের আউটপুটটা বলা আছে। তাহলে তুমি দেখো স্টেশনটার আউটপুট তুমি জানো, ওভারঅল দক্ষতা জানো, তাহলে তুমি ইনপুট পর্যন্ত পৌঁছাইতে পারবে না দক্ষতাগুলো দিয়ে দিয়ে নাকি। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, ইনপুট পাওয়ার, ঠিক আছে, কত হবে প্লান্টার আউটপুট, যেহেতু আমি জানি ইনপুট পাওয়ার সমান কি, আউটপুট বাই দক্ষতা, অথবা দক্ষতা মানে কি আউটপুট বাই ইনপুট, তাই না। ওই সূত্র থেকে আমি কি পাইছি, আউটপুট বাই দক্ষতা সমান ইনপুট পাইছি। তো ইনপুট কত, 100 মেগাওয়াট, তাই না। তাহলে 100 × 10⁻³ যদি দিই, তাহলে কি হবে, কিলোওয়াট হবে নাকি, কিলো জি স্যার। ওয়াট হবে। এখন আহ, এখান থেকে যদি তুমি বের করো, তুমি যেটা পাবা সেটা তো কিলোওয়াটে পাবা, তাই না, কিলোওয়াটে পাবা না, জি স্যার। কিলোওয়াটে পাবা। কিন্তু তোমার এখন কি দরকার, তুমি যে ইনপুটে যাবা, ইনপুটে দিতেছিলে কি, কয়লা দিতেছিলে না। জি। তাহলে কয়লার সাথে কেজি দরকার কিলোওয়াটের স্যার। সম্পর্ক নিয়ে তো আমি বুঝবো না যে কয় কেজি কয়লা লাগবে, জি না স্যার। তাই না। তাইলে আমার কি লাগবে এখন, কয়লার এই বিষয়টা কেজি লাগবে। আমার হয় কেজিতে নিতে হবে, বা এখানে যে ক্যালোরিফিক ভ্যালু আছে ক্যালোরিতে নিতে হবে। ঠিক আছে, তো এখন ইনপুট পাওয়ার আমি যদি ধরি, অথবা এটার আরেকটা নাম দেওয়া যায়, হিট প্রডিউস পার আওয়ার। ঠিক আছে, পুরো জিনিসটাকে বললাম এইচ, এই জিনিসটা হচ্ছে কি এইচ, হিট প্রডিউস পার আওয়ার কত হবে, এইচ সমান এত কিলোওয়াট, এখন ঘন্টা গুণ করলে কিলোওয়াট আওয়ার, বা এটা টোটাল।
এটা যদি তুমি একটু শর্টে লিখো 100 ইন্টু 10⁻³ মেগাওয়াট, সব আগের মতো আছে। কিলোওয়াট আওয়ার কেন দিলাম? কারণ আমার পরে আওয়ারের একটা কাজ আছে। এই কাজটা কি, আমাকে ক্যালোরিতে নিতে হবে। একটা ফর্মুলা আছে, 1 কিলোওয়াট আওয়ার সমান 860 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে তুমি এখানে যদি 860 গুণ করো আর এটা টোটাল দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কি যাচ্ছ, ইনপুটে পৌঁছে যাচ্ছ। ইনপুটে কত ক্যালোরি হচ্ছে দেওয়া হয়েছিল, যার জন্য তুমি কি পাইছো, আউটপুটে 100 মেগাওয়াট পাচ্ছ, KCL। অর্থাৎ দেখো, ইনপুটে তুমি এত ক্যালোরি যদি তাপ দাও, 311.6 কিলো ক্যালোরি, তাইলে তুমি কি পাও, আউটপুটে 100 মেগাওয়াট পাও। ঠিক আছে, তোমার কাছে চাইছে কি, দেখো ফুল রেটেড আউটপুট এলে চললে প্রতি ঘন্টা ব্যবহৃত কয়লার পরিমাণ কত। তো আমরা ক্যালোরিফিক ভ্যালুর সাথে কয়লার পরিমাণের একটা সম্পর্ক দেখছিলাম। এই সম্পর্কটা কি, কোল কনজাম্পশন পার আওয়ার ইকুয়াল টু হচ্ছে এই হিট বাই ক্যালোরিফিক ভ্যালু। হিট কত, 311.6 ইন্টু 10⁶ KCL। আর ক্যালোরিফিক ভ্যালু কত দেওয়া আছে, 6400 KCL পার কেজি। দেখো ইউনিট দেখে দেখেও কিন্তু অঙ্কটা করে ফেলা যায়, যদি দক্ষতা জিনিসটা মাথায় আনতে পারো যে দক্ষতাটা গুণ হবে। KCL KCL কাটাকাটি যাবে না এখানে, আর কেজিটা কি যেহেতু এখানে নিচে জি আছে স্যার, উল্টায় যাবে। ওই পাশে তাইলে জি। কতটুকু কয়লা লাগবে, 48687 কেজি। তাহলে দেখো, তোমার টার্গেট কি, তুমি ক্যালোরিফিক ভ্যালু 6400 কিলো ক্যালোরি পার কেজি, এখানের মধ্যে কেজিটা আছে, এই KCLটা যদি কাটাই দিতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্যালোরিফিক ভ্যালু একটা দেখলা, একটা দক্ষতা, দুইটা দক্ষতা গুণ করে আমি কি করলাম, ওভারঅল এফিসিয়েন্সি বাইর করলাম। ওভারঅল এফিসিয়েন্সি থেকে আমি ইনপুটে পৌঁছে গেলাম। ইনপুটে পৌঁছে যাওয়ার পরে কি করলাম, ইনপুটে কতটুকু শক্তি লাগে তা পাইলাম প্রতি ঘন্টায়, আর এই কয়লার ভ্যালুটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমি কি কয়লার মানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা খুব আনকমন অঙ্ক, তেমন একটা আসে না, কিন্তু এবার দিয়ে দিছে। 5 নাম্বার ম্যাথটা ছিল, একটি 480 ভোল্ট 60 হার্জ 50 হর্স পাওয়ার 3 ফেজ ইন্ডাকশন মোটর 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 60 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। একটা ইন্ডাকশন মোটর আছে, তার স্পেসিফিকেশন দেওয়া আছে, বলতেছে সেটা 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 60 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। ঠিক আছে, এরপরে বলতেছে স্টেটর কপার লস হচ্ছে 2 কিলোওয়াট। তারপরে বলা হচ্ছে রোটর কপার লস হচ্ছে 700 ওয়াট। তারপরে বলা হচ্ছে ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ, ঘর্ষণজনিত এবং মোটর ঘুরলে যে বাতাস কাটে, মোটর ঘুরলে তাকে শুধু শুধু কিছু বাতাস কাটতে হয় না, এটাকে বলে ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লস। এটা বলতেছে 600 ওয়াট। তারপর বলতেছে কোর লস 1800 ওয়াট। এখন তোমার কাছে বলতেছে এয়ার গ্যাপ
পাওয়ার কত? এটা খুবই সিম্পল। ইন্ডাকশন মোটরের যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি এটা কিভাবে কাজ করে, তাহলে খুব সহজেই বুঝবো। দেখো, এটা যদি একটা ইন্ডাকশন মোটরের আমি লসের বিষয়টা হিসাব করার জন্য আঁকি, প্রথমে কি দেখো, ইন্ডাকশন মোটরে কি করো, ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দাও না? জি ইলেকট্রিক্যাল স্যার। পাওয়ার ইনপুট দাও নাকি কারেন্ট দাও, ভোল্টেজ দাও? তো দেওয়ার পরে কি হয়, ইন্ডাকশন মোটরটা কেমন, ইন্ডাকশন মোটরটা এরকম, এর ভিতরে হচ্ছে একটা কয়েল থাকে, বাইরে একটা কয়েল থাকে। এই বাইরের কয়েলে হচ্ছে আমরা সাপ্লাই দেই, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে এখানে আসে, আসার পরে এই মোটরটা ঘুরে, তাই না? তাহলে তুমি প্রথমে সাপ্লাই দিছো, সাপ্লাইটা কোথায় দিছো? স্থির অংশে দিছো না, স্টেটরে দিছো না? জি আর স্টেটর কি আছে? স্টেটরে নিশ্চয়ই কিছু কয়েল আছে। তাইলে স্টেটরে এই সাপ্লাইটা দেওয়ার পরে কি হবে, কিছু পাওয়ার লস হয়ে যাবে না? স্টেটরের মধ্যে কপারের মধ্যে কারেন্ট ফ্লো এর কারণে আই স্কয়ার আর লস হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে মনে করো এখানে ইনপুট পাওয়ার দিলাম, এদিকে কিছু পাওয়ার লস হয়ে গেল, তাহলে কি হলো, কিছুটা পাওয়ার কমে গেল না? এটা মনে করো এখন তোমার যে পাওয়ারটা কমে গেছে তার পরবর্তী বাকি পাওয়ারটা কি, এই আগের চাইতে একটু কমে গেছে, তাই না? আগে দেখো এতটুকু পাওয়ার ছিল, এখন পাওয়ারটা কমে গেছে। এই পাওয়ারটা কমার পরে কি হয়েছে দেখো, প্রথমে কপার লস হয়েছে স্টেটর, এখন স্টেটরে কপার লস হয়েছে, যেখানে কপার আছে ওখানে কোরও আছে। তো কপার যেহেতু লস হয়েছে, তাহলে কি হয়েছে, কোরের মধ্যে কিছুটা এডি কারেন্ট, হিস্টেরিসিস কারেন্ট, এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস হয়েছে। তাহলে কি হয়েছে, প্রথমে কিছুটা কপার লস হয়েছে, এরপরে স্টেটরে কিছুটা কোর লস হয়েছে, তাই না? তাহলে এই লস হওয়ার পরে কি হয়েছে, এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা এই বাতাসটা টপকায়ে ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয়ে এখানে এসে কি করছে, রোটরের কয়েলকে কাট করছে। তাইলে এই স্টেটরের পাওয়ারটা যেটা এখান থেকে পরিবর্তন হয়ে যে বাতাসে চলে আসলো, এই পাওয়ারটাকেই বলে আসলে কি, এই এয়ার গ্যাপ পাওয়ার। বুঝতে পারছো? তাহলে আমি টোটাল ইনপুট পাওয়ার থেকে স্টেটর কপার লস আর স্টেটর কোর লস দুটো বাদ দিলে কি পেয়ে যাব, এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাব। এরপর আসো, এয়ার গ্যাপ থেকে কোথায় ঢুকবে, রোটরকে কাট করবে না ম্যাগনেটিক ফিল্ডটা? ম্যাগনেটিক ফিল্ডটা জি যখন স্যার। রোটরকে কাট করবে, তখন রোটরে কি হবে, কারেন্ট ফ্লো হবে। তো রোটরে কারেন্ট ফ্লো হয়েছে মানে কি, লস সেখানে হবে স্যার। আবার কিছু লস হয়ে গেছে। এই লসটাকে আমরা বলি রোটর কপার লস। ঠিক আছে, তাহলে রোটরে কপার লস হয়েছে। এখন রোটরে কপার লস হওয়ার পরে এই ইন্ডাকশন মোটরের রোটরটা হচ্ছে স্পেশালি ডিজাইন করা হয় এখানে। তো এখানে রোটরের কোর লসটা খুবই কম, মানে একদম নেগলিজিবল বলা চলে। মানে এটাকে হাই সিলিকন স্টিল বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়, এই জন্য এটাকে মাইনর হিসেবে ধরা হয়। তো দেওয়া থাকলে যদি রোটর কোর লস বলে কোনো শব্দ থাকে, তাহলে সেটা কোথায় আসবে, সেটাও এর পরেই আসবে, রোটর কপার লসের পরেই রোটর কোর লস আসবে। যেহেতু ধরা হয় না ইন জেনারেলি, আমি দিলাম না। তাহলে রোটরটা এখন ঘুরতেছে, রোটরটা যদি ঘুরে তাহলে কি হবে, ঘর্ষণ হবে না? জি স্যার। মেটালিক পার্টের সাথে বাতাসের সাথে ঘর্ষণ হবে। তো ওই লসটাকে বলা হয় ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লস, ঘর্ষণ এবং বাতাস কাটা পর্যন্ত লস। এর বাইরেও ইন্ডাকশন মোটরের আরো অনেক লস হয়, অল্প কিছু পরিমাণে লস, দশমিক টাইপের। এই লসটা এখনো পর্যন্ত হচ্ছে ইন্ডাকশন মোটরের কিছু লস এখনো ফাইন্ড করা যায় না, যে ইনপুটে আমি এত পাওয়ার দিলাম, এই সব লস বিয়োগ দেওয়ার পরেও দেখা যায় আউটপুটের সাথে সামান্য কিছু তারতম্য থাকে। ঠিক আছে, ওই জাতীয় বিভিন্ন মিসেলেনিয়াস লস, এবং ওই লস গুলো মিলে এটাকে আবার বলে আবার স্ট্রে লস। তাহলে ফাইনালি দেখো, তুমি এতটুকু পাওয়ার দিছিলা, এই লস টস হয়ে ইলেকট্রিক্যালি কি হয়েছে, এতটুকু তুমি আউটপুট পাইছো। এটাকে বলে ইন্ডাকশন মোটরের হচ্ছে মানে পাওয়ার লসের একটা হচ্ছে ফ্লো চার্ট আর কি। তাহলে দেখো, প্রথমে কি দিছি আমি এখানে, ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিছি, তাই না? জি স্যার। ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট মানে কি, যদি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হয়, যে থ্রি ফেজ বলা আছে, তাহলে পাওয়ার কি হয় আমরা জানি, √3 VL
IL cos থিটা। তারপরে তোমার কি হয়েছে, এই পাওয়ারটা তুমি দিছো, প্রথমেই তোমার কি লস হয়ে গেল, স্টেটর কপার লস হয়ে গেল। তারপরে স্টেটর যেহেতু কপার লস হয়েছে, কারেন্ট ফ্লো হয়েছে, এই কারেন্টটা কোরেও গেছে, তাহলে কি হয়ে গেল, কোর লস হয়ে গেল। তো এই কপারের রোটরের কোর লসটা খুবই কম, এই জন্য এটা অনেক সময় এটার সাথে যোগ করে ওইভাবে লেখা হয়। তারপরে এই লসটা হওয়ার পরে তুমি এখানে কি পাইলা, এইটা কোথায় চলে গেল, স্টেটর থেকে এখন বাতাসে চলে গেল না, এই জায়গায় এই পাওয়ার থেকে এই দুটো বিয়োগ দিলে যে পাওয়ার পাওয়া যায় এটাকে বলে এয়ার গ্যাপ পাওয়ার। ঠিক আছে, তো এয়ার গ্যাপ পাওয়ারের পরে কি হয়, এখানে চলে আসে, রোটরে চলে আসে, তারপরে কি হয়, রোটরে একটা কপার লস হয়। তাহলে দেখো রোটরে কপার লসের পরে কি মোটরটা ঘুরতে শুরু করে না, বুঝতে পারছো? জি স্যার। তাহলে রোটরে কপার লস হয়েছে, মোটরটা এখন ঘুরতেছে। ঠিক আছে, রোটরে কপার লসের পরে মোটর ঘুরতেছে মানে কি, ইলেকট্রিক্যাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে ফুললি কনভার্ট হয়ে গেছে, এই জন্যই তো ঘুরতেছে। এতক্ষণ তো মোটর ঘুরে নাই, শুধু লস হয়েছে, লসের পর যেই ঘোরা শুরু করলো, এটা কি হয়ে গেল, পাওয়ারটা এখন কনভার্টেড পাওয়ার, এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, এই জায়গাটাকে বলা হয়। তো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হয়েছে, মেকানিক্যাল পাওয়ার শুরু হয়েছে মাত্র, শুরু হওয়ার সাথে সাথে কি যখনই ঘুরলো তখন কি হলো, যতটুকু পাওয়ার তৈরি হয়েছে এর মধ্যে কিছুটা পাওয়ার লস হয়ে গেল। এই লসটা কি, একটা হচ্ছে ফ্রিকশন আর একটা ওয়াইন্ডেজ, একটা ঘর্ষণ আর একটা বাতাস কাটা, আর একটা হচ্ছে কি স্ট্রে লস। সবকিছু ঘুরে টুরে ফাইনালি যে তুমি যে আউটপুটটা পাইলে ইন্ডাকশন মোটর থেকে, এটা কি ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট না মেকানিক্যাল পাওয়ার আউটপুট? যেহেতু এটা তো ঘুরতেছে, এটা তো মেকানিক্যাল একটা বিষয় হয়ে গেছে, যান্ত্রিক বিষয়, এখানে কারেন্ট ভোল্টেজ আর কিছু নেই, এখন স্পিড আর টর্ক চলে আসছে, তাই না? এরপর হচ্ছে আমরা আউটপুট পাওয়ার পাই। আর মেকানিক্যালের ভাষায় আউটপুট পাওয়ার, পাওয়ারের ফর্মুলা হচ্ছে টর্ক ইনটু অ্যাঙ্গুলার স্পিড। ঠিক আছে, আমরা যেমন পি সমান ভিআই কস থিটা বলি, তারা বলে টর্ক ইনটু অ্যাঙ্গুলার স্পিড, এটাই হচ্ছে তাদের মেকানিক্যালি পাওয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা বুঝে গেছো, মানে অঙ্কটা তোমার কাছে এখন কিছু না, তোমার কাছে এয়ার গ্যাপ পাওয়ার চাওয়া হয়েছে। এয়ার গ্যাপ পাওয়ার কি, ইনপুট পাওয়ার মাইনাস স্টেটর কোর লস, স্টেটর কপার লস মাইনাস কোর লস, সবগুলো মান তোমার কাছে দেওয়া আছে। দেখো ইন্ডাকশন মোটরের আমাদের সলিউশনটা হচ্ছে, এখানে মার্ক করে দিই, এখান থেকে সলিউশন শুরু হয়েছিল। ঠিক আছে? তাহলে দেখো ইন্ডাকশন মোটরে তোমাকে বলছে 480 ভোল্ট 60 হার্জ 50 হার্জ পাওয়ার, 3 ফেজ ইন্ডাকশন মোটর, এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এত চলছে। তাহলে √3 ভিআই কস থিটা সবগুলো মান দেওয়া আছে না, লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, দেখো 480 ভোল্ট, কারেন্ট কত দেওয়া আছে, 60 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, কস থিটা কত 0.85, ইনপুট পাওয়ার পেয়ে গেছে। স্টেটর কোর লস কত, স্টেটর কপার লস 2 কিলোওয়াট। ঠিক আছে, তারপরে কোর লস দেওয়া আছে 1800 ওয়াট। তাইলে √3 ভিআই কস থিটা থেকে 2 কিলোওয়াট আর 1800 ওয়াট বিয়োগ দিলে এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাবো। তাহলে এখানে আমি কত লিখতে পারি, √3 ইন্টু ভি আমি দেখলাম একটু আগে 480, ইন্টু আই দেখলাম 60, কস থিটা দেখলাম 0.85। ঠিক আছে, মাইনাস স্টেটর কপার লস ছিল 2 কিলোওয়াট, তাহলে এটা ওয়াটে লিখলাম, 1000 দিয়ে গুণ করলাম, আর কোর লস ছিল 1800 ওয়াট। ঠিক আছে, তাহলে ফাইনালে আমি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ারটা কিসে পাবো, ওয়াটে পাবো, 38.6। আবার হিসাব করলে দেখবা, মানে 38.6 ইন্টু 10⁻³ ওয়াট ছিল, ওটাকে একবারে কিলোওয়াটে লিখে লিখলাম সরাসরি। তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটা পাইলা। ঠিক আছে, আরেকটা অংশ ছিল প্রশ্নের, আমি প্রথমে লিখতে ভুলে গেছি। এরপরে এখানে বলছিল যে দক্ষতা কত। দক্ষতা মানে কি, দক্ষতা মানে আউটপুট বা ইনপুট, তাই না? তাহলে আউটপুটটা কিভাবে পাবো আমি,
ইনপুট থেকে সব লস বিয়োগ দিলে কি আউটপুট পেয়ে যাব না? তারপর যা জি আউটপুট স্যার। পাবো তাকে ইনপুট দিয়ে ভাগ দিলে দক্ষতা পেয়ে যাব। তাহলে আমি এখন জি, এয়ার গ্যাপ পর্যন্ত আসছি, এয়ার গ্যাপ থেকে এই তিনটা লস যদি বিয়োগ দিয়ে দেই, প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা তিনটে, আউটপুট পেয়ে যাবো স্যার। ফ্রিকশন ওয়াইন্ডেজ লস দেওয়া আছে, রোটর কপার লস দেওয়া আছে, স্টাইল লস যেহেতু দেওয়া নাই তাহলে আমি ধরে নিব 0। ঠিক আছে, তাহলে আমি কি আউটপুট পাওয়ার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার পি আউটপুট কত? পি আউটপুট আমি যদি কতটুকু চলে আসছে বিয়োগ টিয়োগ করে, ওখান থেকে শুরু করি। এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটর কপার লস মাইনাস ফ্রিকশন ওয়াইন্ডেজ মাইনাস স্ট্রেন, রোটর কপার লস মাইনাস ফ্রিকশন ওয়াইন্ডেজ মাইনাস পি স্ট্রেন। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার কত পাইছো? 38.6 ইন্টু 10⁻³ মাইনাস রোটর কপার লস তোমার অঙ্কে দেওয়া আছে 700, ফ্রিকশন ওয়াইন্ডেজ লস 600, স্টেলস নাই এই জন্য ধরে নিলাম 0। তাহলে তোমার আউটপুট পাওয়ার আসে 37.3 কিলো ওয়াট। তোমার কাছে দক্ষতা চাইছে, দক্ষতা মানে কি? পি আউটপুট বাই পি ইনপুট, তাহলে কত? 37.3। আর ইনপুট কত? ইনপুট কি √3 VLIL cos θ, √3 ইন্টু 480 ইন্টু 60 ইন্টু 0.85। তাহলে ইনপুট কত? ওটা যদি আমি আলাদা করে বাইর করে নেই, ওটা পুরাটাই লিখে দিই। √3 ইন্টু 480 ইন্টু 60 ইন্টু 0.85। ঠিক আছে, কত আসে? এটা করলে 0.8797। পার্সেন্টে লিখতে চাইলে 87.97%। তখন দুইটা উত্তর পেয়ে গেলা। একটা হচ্ছে তোমার কাছে দক্ষতা চাইছিল, আর একটা হচ্ছে তোমার কাছে এয়ার গ্যাপ পাওয়ারটা চাইছিল। ঠিক আছে, তো এটা ছিল একটা ম্যাথ। পাঁচটা গেল, ম্যাথ বেশি আসছিল, প্রায় 6টা কি 8টা এরকম ম্যাথ আসছিল। এরপর দেখো 6 নাম্বার প্রশ্নটা, এটাও রিটেন ছিল কিন্তু এটা ম্যাথ আসে নাই, এটা একটা সার্কিট ডায়াগ্রামের মতো। 6 নাম্বার যেটা ছিল সেটা বলা হয়েছিল একটি সিঙ্গেল ফেজ হাই ভোল্টেজ সিস্টেম, সিঙ্গেল ফেজ হাই ভোল্টেজ সিস্টেমে সিটি, পিটি, ওয়াটমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, ভোল্টমিটার কানেকশন ডায়াগ্রাম দেখাও। একটা কি আছে, সিস্টেম আছে, সেখানে ভোল্টমিটার ওয়াটমিটার এর কানেকশন তোমাকে দেখাইতে বলছে। তাহলে একটা হাই ভোল্টেজ সিস্টেম যে আছে সেই সিস্টেমটা আগে আমি আঁকি। তো সিস্টেম মানে আসলে তেমন বিশেষ কিছু না। আহ, একটা লাইনের মধ্যে একটা লোড কানেক্ট আছে, এই দুটো হচ্ছে পাওয়ার লাইন, তার সাথে একটা লোড কানেক্ট আছে। তাহলে এটা মনে করো সোর্স, এটা হচ্ছে লোড, সোর্স থেকে লোডে কারেন্ট যাচ্ছে। কি কি লাগাইতে হবে? সিটি, পিটি, ওয়াটমিটার, এমিটার, ভোল্টমিটার। তাহলে হাই ভোল্টেজ সিস্টেম যেহেতু, তাই সিটি পিটির কথা আসতেছে। ঠিক আছে, তো সিটিতে কি থাকে? সিটিতে দুইটা কয়েল থাকে, এবং সিটি দিয়ে আমরা কি মাপি? কারেন্ট মাপি। কারেন্ট মাপি যখনই স্যার। কারেন্ট মাপার কথা আসবে তখনই মনে করবা সেটা লাইনের সাথে কিভাবে লাগাইতে হবে? সিরিজে লাগাইতে হবে সিটির কয়েলটা। ঠিক আছে, তাহলে সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। ট্রান্সফরমার মানে দুইটা ওয়াইন্ডিং থাকবে এবং লাগবে কিভাবে? সিটি লাগে লাইনের সাথে সিরিজে। সিটি দিয়ে আমরা কি মাপি? কারেন্ট মাপি। তাহলে সিটিতে হচ্ছে কি একটা এমিটারের মধ্যে যাবে, গেল।
তারপরে দেখো পিটি লাগাবা, মনে রাখবা পিটি হচ্ছে লাইনের সাথে প্যারালাল। সবসময় প্যারালালে কানেক্ট হয়। ঠিক আছে, আমি যদি পিটিটা এইভাবে কানেক্ট করি, পিটির একটা কয়েল আর একটা কয়েল, ঠিক আছে, এই কয়েলটা চলে গেল। এখানের মধ্যে আমি কি লাগাবো, পিটির কাজ কি, পটেনশিয়াল ট্রান্সফরমার, সে কি মাপবে, ভোল্টেজ মাপবে লাইনের সাথে প্যারালালে, কারেন্ট আর ভোল্টেজ মাপবে। এখন দেখো সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়নি, সিটির সার্কিটটা কমপ্লিট হইলেও, পিটির সার্কিটটা কমপ্লিট হইলেও সিটিরটা হয় নাই, তাই না? সিটিতে এখানে কারেন্ট দেখাবে, দুই মাথা খোলা না, জি স্যার। দেখাবে না। এখন তোমাকে আরেকটা হচ্ছে ওয়াটমিটার কানেকশন। তো ওয়াটমিটার কেমন, ওয়াটমিটার তেমন বিশেষ কিছু না। ওয়াটমিটার হচ্ছে এমন একটা মিটার যেখানে 4টা টার্মিনাল থাকে, বুঝছো? এই 4টা টার্মিনালের 2টাতে হচ্ছে এই ভোল্টমিটারের 2 মাথা চলে যাবে, সে ভোল্টেজ পাবে, আর 2টাতে এই কারেন্ট করলে 2টা টার্মিনাল চলে যাবে। তাহলে এই ভোল্টেজ আর কারেন্ট এই দুইটার কম্বাইন্ড ইন্টারেকশনে ওয়াটমিটার কি দেখাবে, পাওয়ার দেখাবে। তো এটাই হচ্ছে, কোথাও যদি আসে ওয়াটমিটার কানেকশন দেখাও, সিটিপিটি সাহায্যে এমিটার ভোল্টমিটার কানেকশন দেখাও, এটা প্রায় সময় আসে। এই ফিগার হচ্ছে এটাই, খুবই সহজ। তারপরে আরেকটা জিনিস আসছে, এইটাও সচরাচর আসে না, এগুলো মোটামুটি বিএসসি পড়াশোনা বলা চলে, কিন্তু এটাও চলে আসছে। তো এখানে বলা হচ্ছে টিএস সমান 16 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2s প্লাস 16। টিএস মানে ট্রান্সফার ফাংশন বোঝায়। ট্রান্সফার ফাংশন মানেও অনেকটা আউটপুট বা ইনপুটই, আউটপুট বা ইনপুটের ইকুয়েশন। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন এটা দেওয়া ভাইয়া আছে। হ্যাঁ, হ্যাঁ বলো। 7 নাম্বার তো। হ্যাঁ, এটা 8 নাম্বার, 7টা পরে দেখাবো। ইউনিট স্টেপ রেসপন্স এর জন্য পিক টাইম নির্ণয় করো। ঠিক আছে, আমি তোমাদের কোর্স কন্টেন্টে একটা টপিকের নাম লিখছি, কন্ট্রোল সিস্টেম। দেখছিলা শুরুতে? জি যারা স্যার, এই কন্ট্রোল সিস্টেম বিএসসি থেকে এটা আছো আসছে। জি তারা তো স্যার। দেখছো, কিন্তু যারা শুধু ডিপ্লোমা করছো তারা কিন্তু কন্ট্রোল সিস্টেম জিনিসটা ডিপ্লোমাতে তেমন একটা হয়তো পড়ো নাই, কিন্তু এই ম্যাথটা চলে আসছে কন্ট্রোল সিস্টেম থেকে। ঠিক আছে, জি স্যার। এই জন্য আমি কোর্সটা ওভাবে ডিজাইন করছি যাতে তোমরা যারা বিএসসি আছো ডিপ্লোমা আছো উভয় পার্টি লাভবান হও, এবং একই জিনিসই এখন আসতেছে। ঠিক আছে, যেমন এই জিনিসটা তোমরা কোথাও দেখছো যারা ডিপ্লোমা করতেছো বা করছো, এই ম্যাথ কোথাও পাইছো ডিপ্লোমা পড়াশোনায়? পাইছো কেউ? হ্যালো? পাইনি স্যার, পাইনি স্যার, ট্রান্সফার ফাংশনের পাই অঙ্ক নাই স্যার। পাইনি স্যার। চুপচাপ আসো, মানুষ সবাই পাও নাই বোঝা যাচ্ছে, পাইলে তো বলতাম। জি তাহলে স্যার। দেখো এটা একটা কি প্রায় বিএসসি প্রশ্ন চলে আসছে, এবং দুইটা আমি এই পর্যন্ত যা করাইছি এর মধ্যে 2টা প্রশ্ন একটু বিএসসি ঘেঁষা আর কি। তার মানে এখন চাকরি পরীক্ষা দিতে গেলে মোটামুটি নিজের গণ্ডির বাইরেও কিছু কিছু হালকা পাতলা জানতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমের ম্যাথ আসছে। এই কন্ট্রোল সিস্টেমের টিএস মানে বোঝায় ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, এই ট্রান্সফার ফাংশন কি, কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন মানে সেই সিস্টেমের আউটপুট আর ইনপুটের অনুপাত। আউটপুটে আমরা একটা ইকুয়েশন পাই, ইনপুটে একটা ইকুয়েশন পাই, দুইটা ইকুয়েশনের অনুপাত করলে হচ্ছে নতুন ইকুয়েশন দ্বারা, এটাকে বলে ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনকে এভাবে প্রকাশ করা হয়, এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কোয়ার। এখন কথা হচ্ছে এগুলা কি, জিটা
একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের তুমি যদি একটা কার্ভ আঁকো, এই সিস্টেমটা মনে করো টাইমের সাথে কি হয়, তার মানের বিভিন্ন পরিবর্তন পরিবর্তন আছে। আসে, তাই না? জি পরিবর্তন স্যার। আসে, কখনো স্টেবল হয়, কখনো পরিবর্তনশীল থাকে। ঠিক আছে, এটা একটা সিস্টেমের কার্ভ। এই সিস্টেমটার এদিক হচ্ছে অ্যামপ্লিচিউড বোঝায়, তার অ্যামপ্লিচিউড মান সময়ের সাথে পরিবর্তন হইতে হইতে এখানে এসে স্থির হয়ে গেছে। স্টেবল অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে আর কি নাই, মানের পরিবর্তন আছে এই জায়গা থেকে এত সেকেন্ড থেকে। জি না স্যার। বাকিরা বুঝতেছ? তাইলে কোনো একটা সিস্টেমে আউটপুটে যদি এরকম মানের পরিবর্তন না থাকে, সেই অংশটাকে বলে স্টেবল, স্টেবল অবস্থায় আসছে। আবার কোন একটা সিস্টেম এরকম আছে, এই সিস্টেমটা কি একটা আনস্টেবল সিস্টেম না? আনস্টেবল। সময় জি স্যার। বাড়তেছে কিন্তু এ নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতেছে না, এ কখন কোন দিকে যায় ঠিক নেই। এটা একটা আনস্টেবল সিস্টেম। ঠিক আছে, এটা একটা আবার স্টেবল সিস্টেম। এটা কেমন সিস্টেম? এটা একটা স্টেবল সিস্টেম। দেখো আগে অনেক মান বেশি ছিল, অসীমের কাছাকাছি, আস্তে আস্তে কমতে কমতে এক সময় স্টেবল চলে আসছে। এটা একটা স্টেবল সিস্টেমের ইকুয়েশন। আবার মনে করো একটা সিস্টেমের কার্ভ হচ্ছে যে এরকম, সময় যত গেছে এর মান বাড়তে বাড়তে কই গেছে, তাহলে অসীমে গেলে কই গেছে বোঝার উপায় আছে? জি না টাইম স্যার। অসীম, এটাও কোথায় চলে গেছে? অসীমে। তাহলে এটা হচ্ছে কি একটা আনস্টেবল। তাইলে সিস্টেম হচ্ছে স্টেবল হইতে পারে বা আনস্টেবল হইতে পারে। এই সিস্টেম কিরকম সেটা ডিফাইন করার জন্য দুইটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল গুলা হচ্ছে দুইটা প্রপার্টি আছে। এই দুইটা প্রপার্টির একটা হচ্ছে ওমেগা এন, আর একটা হচ্ছে জিটা। ঠিক আছে, এখন ওমেগা এন হচ্ছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সিস্টেমের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, মানে এই যে সিস্টেম যেভাবে চেঞ্জ হচ্ছিল এর একটা ফ্রিকোয়েন্সি ছিল না? ফ্রিকোয়েন্সি থাকলেই তো এরকম পরিবর্তন হয়। কজ ওয়েভের মধ্যে কজ ওমেগা টি কেন লিখো? ওমেগার ভিতরে ফ্রিকোয়েন্সি থাকে, কেন লিখো? কারণ ওর নিজস্ব একটা কি আছে, ফ্রিকোয়েন্সি আছে, যার কারণে সে এভাবে চেঞ্জ হয়। এই ওমেগা এন দিয়ে বোঝায় কি সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ন্যাচারালি তার ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা আছে। ঠিক একইভাবে জিটাও এমন একটা প্যারামিটার। ঠিক আছে, তো এই প্যারামিটার গুলা থেকে অনেকগুলা জিনিস বের করা যায় সার্কিটের। ঠিক আছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে পিক টাইম, যেটাকে টিপি দিয়ে প্রকাশ করা হয়। তুমি এই ম্যাথ করার জন্য শুধু ফর্মুলাটা জানলেই হবে। টিপি এর ফর্মুলা হচ্ছে পাই বাই ওমেগা ডি। ঠিক আছে, ওমেগা টি কি? ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগা ডি হচ্ছে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। ড্যাম্পড ফ্রিকোয়েন্সি মানে কি? কোনো কিছু ড্যাম্পিং হইলে কি হয়? ড্যাম্পিং হইতে, ড্যাম্পিং মানে কি? যারা পাওয়ার সিস্টেম পড়ছো, ড্যাম্পার একটা জিনিস শুনছো, যে ট্রান্সমিশন লাইনে একটা হচ্ছে কি ওয়েট ঝুলাই দেওয়া হয় এরকম, সৌদি। নাকি পোলের কাছাকাছি অংশে, তাই না? যদি বাতাসে এটা কাঁপতে থাকে, তাহলে সে যাতে শকটা অ্যাবজর্ব করে, সে কি করে? ড্যাম্প করে ফেলে সিস্টেমটাকে, তারটাকে, যাতে এই ইনসুলেটরের মধ্যে যেখানে তারটা বাঁধা আছে সেখানে আঘাতটা না যায়। এটাকে বলে ড্যাম্পার। ড্যাম্পার কি? একটা ওয়েট যেটার কন্ডাক্টরে ঝুলাই দেয় ট্রান্সমিশন লাইনে, যে এখানে শক, বাতাসের শক বা শক মানে ইলেকট্রিক শক না, শক মানে হচ্ছে যদি ঝাঁকাঝাঁকি করে কন্ডাক্টরটা, যাতে এই ঝাঁকাঝাঁকিটা ইনসুলেটর যেখানে বাঁধছে ওখানে এসে বারবার বাড়ি না দেয়, তাহলে তারটা ছিঁড়ে যাবে। তাহলে সেইটা আগে কে অ্যাবজর্ব করে? এই ওয়েটটা তার এই ধাক্কা ধাক্কি গুলো অ্যাবজর্ব করে ফেলে, এটাকে বলে ড্যাম্পার। ঠিক আছে, ড্যাম্পার মানে বুঝতে পারছো? ড্যাম্প জিনিসটা আসলে কি? ট্রান্সমিশন লাইনে এটা হচ্ছে ড্যাম্পারের কাজ। আর কোন একটা কন্ট্রোল সিস্টেমে ড্যাম্প, ওমেগা ডি মানে কি? এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আনস্টেবল হয়, যেমন সাইন ওয়েভ, কস ওয়েভ আনস্টেবল হয়, সেটাকে ড্যাম্প করা যায়। এই আনস্টেবল একটা ফ্রিকোয়েন্সিকে আস্তে আস্তে ড্যাম্পিং এ নিয়ে আসা যায়, বিভিন্ন পদ্ধতি আছে।
আস্তে আস্তে স্টেবল করে ফেলা যায়, ওটাকে বলে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই সিস্টেমটার যে ড্যাম্প ফ্রিকোয়েন্সি, সেই পাই দ্বারা ড্যাম্প ফ্রিকোয়েন্সি ভাগ করলে আমরা হচ্ছে পিক টাইমটা পাই। এখন পিক টাইমটা কি, আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বোঝাচ্ছি, যদিও অঙ্কটা এক লাইনের, আমি থিওরিটিক্যালি যতটুকু বুঝাইতে পারি অতটুকু চেষ্টা করতেছি, দেখো বুঝো কিনা। এতক্ষণ আমি যে আলোচনা করতেছিলাম এদিকে টাইম যাচ্ছে, তো একটা সিস্টেম মনে করো এভাবে সে আপ হইলো, সে কমলো আবার বাড়লো, এভাবে করে করে সে ড্যাম্প হয়ে যাচ্ছে। তাইলে এই সিস্টেমটা সর্বোচ্চ মানে পৌঁছাইতে একটা সময় লাগছে না, জি স্যার। এটাকে বলে টিপি, পিক টাইম। এখান থেকে এখানে যে সময় লাগে সর্বোচ্চ মানে পৌঁছাইতে, এটা বলে পিক টাইম। ঠিক আছে, বই পুস্তকের ভাষায় বললে এই আহ, এই 10% মান থেকে বাকি এই সর্বোচ্চ মান এতটুকু পর্যন্ত পৌঁছাইতে যে সময় লাগে একটা সিস্টেমের, ইনপুট দেওয়ার পরে আউটপুটটা 10% থেকে বাকি 90% পর্যন্ত যেতে যে সময় লাগে সেটাকে কি বলে, পিক টাইম। আর এই পিক টাইমটা বের করার বিশাল প্রমাণ আছে, এই প্রমাণ টমান করে সূত্র দ্বারা এটা পাই বাই ওমেগা ডি। ঠিক আছে, তাহলে পাই বাই ওমেগা ডি করলে আমি কি পাবো, তোমার এখানে অঙ্কে সবগুলো মান দেওয়া আছে। দেখো টিপি সমান কি বলতেছি আমি, পাই বাই ওমেগা ডি। এই সূত্র মনে না রাখলেও পারো, আরেক লাইন বাড়ায়, ওমেগা ডি মানে আবার হচ্ছে ওমেগা এন ইন্টু রুট ওভার 1 - জিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এতক্ষণ থিওরি বললাম, এখন জাস্ট অঙ্কটা শুরু করব। এখান থেকে তোমার অঙ্ক শুরু। দেখো তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে, এস স্কোয়ার প্লাস 2s প্লাস 16। এই ইকুয়েশন থেকে তুমি যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তাহলে তুমি জিটা আর ওমেগা এন এর মান পাবা না। এই দুইটা ইকুয়েশনে জি স্যার। তাকাইলে ওমেগা এন এর মান কত মনে হয় বলো তো? 2 কেন 2? ওমেগা এন স্যার, স্কোয়ার ওখানে মানে টু যদি এস নাকি 16 হয়, ও ওমেগা এন স্কোয়ার মানে যদি 16 হয়, ওমেগা এন মানে কত? স্যার, 4 রুট ওভার করে দিতে হবে স্যার 16 কে, তাহলে 8 হবে স্যার, 4। 4 4 হবে। 4 তাহলে ওমেগা এন এর মান কত? তুমি জাস্ট এখানের সাথে কম্পেয়ার করো, তুমি হচ্ছে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, তোমার অঙ্কের সলিউশন শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আগের গুলো থিওরি বলছি, ভাবিও না যে অঙ্কটা অনেক কঠিন। ওমেগা এন স্কোয়ার সমান 16 দেওয়া আছে, আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করছি, ওমেগা এন এর মান পাইছি 4। আবার 2 জিটা ওমেগা এন এর মান কত, এই দেখো 2 জিটা ওমেগা এন এর মান কত, 2 তো আছেই, সরি এখানে 2 জিটা ওমেগা এন এস হবে। বুঝছো, তাহলে 2 জিটা ওমেগা এন এর মান কত, 2। 2 জিটা ওমেগা এন সমান কত, 2 লেখা যায় না এই দুটো কম্পেয়ার করলে, এস এস তো জি বাদ। স্যার। জি 2 স্যার। জিটা ওমেগা এন কম্পেয়ার করলে 2 টু জিটা ওমেগা এন এর মান আসে 2। তাইলে জিটা ওমেগা এন এর মান আসে কত, 2, 1। 1। ঠিক আছে, তাইলে জিটার মান কত আসে, ওমেগা এন এর মান বসে দিলে 1/4, তাই না? তাহলে তোমার জি পিক স্যার। টাইমের কাজ শেষ, পাই পেয়ে গেছো, ওমেগা এন পেয়ে গেছো, আর জিটার মান পাইছো 1/4 হোল স্কোয়ার। তাইলে টিপির মান ক্যালকুলেটর বসে দাও, যত আসে 0.811 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু টাইমের একক কি, সেকেন্ড, এটা হচ্ছে তোমার আনসার। তাহলে তুমি থিওরিটা কি, থিওরিটা তো দেখলা যে শূন্য থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পৌঁছাইতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে পিক টাইম। আর পিক টাইম কিভাবে বের করবো আমরা, এই ট্রান্সফার ফাংশনকে কি করব, স্ট্যান্ডার্ড এই ইকুয়েশনটা মনে রাখবো, এটার সাথে জাস্ট কম্পেয়ার করবো, কম্পেয়ার করে ওমেগা এন আর জিটার মান বের করে ফেলে আমরা পিক টাইমটা পেয়ে যাবো। পিক টাইম কি, পাই বাই ওমেগা এন ইন্টু রুট ওভার 1 - জিটা স্কোয়ার। এটা বসা দিলে হচ্ছে, দেখো অঙ্কটা হচ্ছে 3 লাইনের অঙ্ক, জানলে 3 লাইন, না জানলে হচ্ছে 1000 লাইন। আচ্ছা, তো আজকের আমরা লাস্ট ম্যাথটা দেখবো। সব এখানে এখন পর্যন্ত যারা কানেক্ট আছো, তোমরা সবাই কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কানেক্ট হইছো? হ্যালো, যারা নতুন আছো তারা হচ্ছে আমাদের ওই নতুন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি চ্যাটে লিঙ্কটা দিয়ে দিছি, দেখো ওই লিঙ্কটাতে তোমরা অ্যাড হয়ে যাও।
আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট প্রশ্নটা দেখি আজকের। এই প্রশ্নটা আসছিল, এটাও এটাও তোমাদের ইয়ার মধ্যে পড়ে না, কিন্তু তাও এটা আমি করাই, মানে আমার সিলেবাসের মধ্যে এটা থাকে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। ম্যাথটা ছিল এরকম: দুটি সিনক্রোনাস জেনারেটরের (0.8) ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে মোট 2.5 মেগাওয়াট, যে সবগুলো ইংলিশে লিখি, 2.5 মেগাওয়াট লোড সাপ্লাই করছে। দুটো সিনক্রোনাস জেনারেটর আছে, তারা কি করতেছে? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে উভয়ে লোড সাপ্লাই করতেছে, ঠিক আছে? এখন বলা হচ্ছে জেনারেটর 1 ও জেনারেটর 2 এর নো লোড ফ্রিকোয়েন্সি 61 হার্টজ। দুইটা জেনারেটর, দুইটারই নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে 61 জেনারেটর, অর্থাৎ কোনো লোড না দিলে ওই জেনারেটর গুলো যদি তুমি চালাও, তাহলে তুমি কত পাবা? 61 হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি পাবা। এখন বলতেছে উভয় জেনারেটরের জন্য ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভ এর স্লোপ। স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে ঢাল, লম্ব বাই ভূমি। স্লোপ বলা আছে 1 মেগাওয়াট পার হার্টজ। এরপর বলতেছে প্রথম প্রশ্ন, অপারেটিং ফ্রিকোয়েন্সি কত? ঠিক আছে, তারপরে একটা বলতেছে কোন জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে। প্রশ্নটা দেখো, দুইটা জেনারেটর আছে, ঠিক আছে? এই দুইটা জেনারেটর কি সিনক্রোনাস জেনারেটর। তারা কি করতেছে? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে মোট 2.5 মেগাওয়াট লোড সাপ্লাই করতেছে, তাই না? এই 2.5 মেগাওয়াট লোডের জেনারেটর 1 এবং জেনারেটর 2 এর নো লোড ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। অর্থাৎ তুমি যদি কোনো লোড ছাড়া দুইটা জেনারেটরই চালাও, উভয় জেনারেটরে তুমি কি পাবা? 61 হার্টজ ফ্রিকোয়েন্সি পাবা, ঠিক আছে? এখন বলতেছে উভয় জেনারেটরের জন্য ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভের স্লোপ 1 মেগাওয়াট পার হার্টজ, অপারেটিং ফ্রিকোয়েন্সি কত? তো এই ম্যাথটা দেখার জন্য তোমাদের কিছুটা
থিওরি জানা লাগবে। আমি বই থেকেই দেখাই, যে একটু পজ দিয়ে একটু লাইনে। দুইটা দেখো জেনারেটর যে একটা লোড। ম্যাথটা আসছে সেখানে বলা হচ্ছে কি দুইটা জেনারেটর কানেক্ট আছে একটা লোডের সাথে, তাই না? জেনারেটর দুইটা তুমি যদি নো লোডে চালাও তাহলে কি পাবা, 61 হার্জ তুমি ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি পাবা। আর উম, আর কি বলা আছে, আর বলা আছে যে জেনারেটর ওয়ান এর নো লোড, উভয় জেনারেটর ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভ, এই জিনিসটা বলতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভের স্লোপ বলছে 1 মেগাওয়াট/হার্জ। এই জিনিসটা আসলে কি, দেখো তুমি একটা জেনারেটরে তুমি লোড লাগাইছো, লোড আস্তে আস্তে বাড়াইতেছো, তাহলে কি হবে, জেনারেটর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যত লোড বাড়াবা, এদিকে দেখো, এদিকে যদি পাওয়ার হয় আর এদিকে যদি ফ্রিকোয়েন্সি হয়, তুমি যত পাওয়ার বাড়াইতে থাকবা অর্থাৎ জেনারেটরের যত লোড বৃদ্ধি করতে থাকবা তার ফ্রিকোয়েন্সি কি করতে থাকবে, কমতে থাকবে। এটাকে বলে পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ। অর্থাৎ পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক, যে একটা জেনারেটর আমরা লোড লাগাইলে কি হয়, তার ফ্রিকোয়েন্সি কি হয়, কমতে থাকে। আর লোড কমাতে থাকলে ফ্রিকোয়েন্সি কি হয়, বাড়তে থাকে। বাড়তে থাকে। তো দুইটা জেনারেটর যেহেতু এক সাইডে লাগাইছো, দুইটাকে একসাথে দেখাইতেছি, যে এদিকের অংশটা বলতেছি জেনারেটর ওয়ান এর ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হয়, এদিকে বলতেছি জেনারেটর টু এর ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে দেখো যখন তুমি ইয়া করো, স্যার কোন লোড দিক বাড়াও, কিভাবে দেখাচ্ছেন এটা বুঝতে পারছি না স্যার, কার্সরে দেখা যাচ্ছে না। হ্যাঁ কার্সার দেখা যাচ্ছে না স্যার, কোন দিকে মানে কোন দিক কি ইন্ডিকেট করছেন স্যার? এখন দেখা যাচ্ছে? না স্যার, কার্সর দেখা যায় না। আচ্ছা, আপনি কার্ভটা তো দেখতেছো নাকি? জি স্যার, কার্ভ দেখতে পাচ্ছি স্যার। কার্ভটা দেখলেই হবে, আমিও দেখাচ্ছিও না। যে এখানে দুইটা তো দেখতেছো, যে ইয়া যদি বাড়ে, আহ, কি বলে, ফ্রিকোয়েন্সি স্যার পাওয়ার যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়, কমে যায় স্যার। পাওয়ার বাড়তেছে, দেখো ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার পাওয়ার হচ্ছে এদিকে বাড়তেছে, ফ্রিকোয়েন্সি কমতেছে। এই সাইডের অংশটা বুঝাইতেছে দেখো জেনারেটর টু, আর এই সাইডের অংশটা বুঝাইতেছে কি জেনারেটর ওয়ান। দুইটা একসাথে আসছে এই জন্য, নাইলে অ্যাকচুয়ালি দুইটাই একই দিকেই আঁকে আর কি। তো দুইটা একসাথে বোঝানোর জন্য এভাবে দিছে, দুইটা একই দিকে আসলে তো বুঝতে পারবো না কোনটা কার জন্য। ঠিক আছে, তো এই কার্ভটার নাম হয়েছে আসলে পাওয়ার ভার্সেস এনার্জি, পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ। বুঝছো? এখন দেখো এখানে দেখো, তুমি যদি ইয়া করো, লোড বাড়াই দাও, তাইলে হচ্ছে বিভিন্ন পজিশনে হচ্ছে এই পাওয়ার ভার্সেস এনার্জি কার্ভটাকে বিভিন্ন পজিশনে শিফট করা যায়। তো আমাদের এখন এখানে শিফটের কাজ নাই। আমাদের অঙ্কটাতে কি বলছে দেখো, আমি এখন আমাদের অঙ্কটাতে ফিরে যাচ্ছি। আহ, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে দুইটা সিনক্রোনাস জেনারেটর আছে, তাদের পাওয়ার ভার্সেস এনার্জি কার্ভের স্লোপ। তাহলে এখন দেখো স্লোপটা কি, এদিকে যদি পাওয়ার বোঝায় এদিকে ফ্রিকোয়েন্সি বোঝায় আর কার্ভটা এদিকে যায়, স্লোপ মানে কি, ঢাল না? জি স্যার। ঢাল মানে কি, লম্ব বাই ভূমি। কোনো ভূমি। একটা স্লোপ চলে গেছে, তার তুমি লম্ব নাও। ঠিক আছে, লম্ব মনে করো এইচ, ভূমি হচ্ছে এক্স। তাহলে তুমি এইচ বাই এক্স যদি দাও সেটাই হচ্ছে তুমি কি পাবা, স্লোপ। তাহলে এখানে এইচ কি, লম্ব স্যার। বলছে কি 1 মেগাওয়াট/হার্জ, এরকম দেওয়া আছে। এরপর বলছে কোন জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে। ঠিক আছে, তো এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দেখো, কোন একটা নির্দিষ্ট জেনারেটরের জন্য, ঠিক আছে, ফর্মুলা হচ্ছে পাওয়ারের ফর্মুলা হচ্ছে পাওয়ার সমান এই স্লোপ ইনটু নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেমের ফ্রিকোয়েন্সি। জিনিসটা কেমন, আহ, কোনো লোড না দিলে যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা তো নো লোডের ফ্রিকোয়েন্সি, তাই না?
আর সিস্টেমের জি স্যার, ফ্রিকোয়েন্সি কি? লোড দেওয়ার পরে এখন যে অবস্থায় চলতেছে সিস্টেমটা, সেটাই হচ্ছে কি সিস্টেমের ফ্রিকোয়েন্সি। মানে এখন এটাকে ফুল দেখো, লোডও বলতে পারি স্যার। লোড দেওয়ার পরে ফুল ফুল লোডও বলতে পারো, অথবা অনলোড অবস্থায়, অপারেটিং অবস্থায়। এখন দেখো, এই স্লোপের একক কি ছিল? মেগাওয়াট পার হার্টজ ছিল না? জি স্যার। আর এই ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি বিয়োগ করলে কি পাবা? একটা ফ্রিকোয়েন্সি পাবা না? হার্টজ পাবা না? তাহলে এই জি, হার্টজ এই হার্টজ কাটলে পাওয়ারের মেগাওয়াট একক পাবো। মেগাওয়াট, পাইছো নি? তাহলে এই জি স্যার। সূত্রটা তো ভ্যালিড, তাই না? জি তাহলে দেখো, এইভাবে হচ্ছে কি আমি দুইটা জেনারেটরের জন্য তাদের নিজস্ব স্লোপের সাথে ফ্রিকোয়েন্সির জন্য একটা সম্পর্ক বাইর করতে পারি। ঠিক আছে? দুইটা ফ্রিকোয়েন্সি কেন পার্থক্য দিলাম? স্লোপ তো দেখছো, স্লোপ যদি তুমি বের করো মাঝামাঝি কোনো একটা পজিশনের কি লাগে? এই দূরত্ব লাগে না? এই যে লম্ব, এটার দূরত্ব বিয়োগ এটার দূরত্ব, এদিকে এটার দূরত্ব বিয়োগ এটার দূরত্ব, এরকম দুইটা পয়েন্ট বিয়োগ করলেই তো হচ্ছে কি ডিস্টেন্সটা পাওয়া যায় নাকি? এই জন্য হচ্ছে দুইটা বিয়োগ দিছো। আর পাওয়ারটা হচ্ছে সরাসরি বলা আছে তোমার। তাহলে কার্ভটা কেমন? কার্ভটা ছিল এরকম। এখন তুমি যদি এর ইয়া বের করতে যাও, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা বিয়োগ দিলেই তো হচ্ছে তুমি কি পাবা? এই এতটুকু অংশ পাবা না নাকি? আর জি স্যার। পাওয়ার তো এখানে শূন্য ছিল, আর এখানে একটা পাওয়ার আসছে এখান থেকে এখানে, এখানে তার শূন্য থেকে বিয়োগ দেওয়ার দরকার নাই, একটা মান নিলেই পাওয়ার পাওয়া যায়, তাই না? তাহলে স্লোপ জি বাইর করতে কি পাওয়ারের দিকে আর বিয়োগ দেওয়া লাগে না, কারণ একটা টার্ম শূন্য, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি দেওয়া লাগছে। আর আহ, যখন হচ্ছে নো লোড, সেই নো লোড অবস্থায় যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমি নাম দিছি FNL1। আর সিস্টেম চলা অবস্থায় যে ফ্রিকোয়েন্সি, সেটা দিছি F সিস্টেম। তাহলে আমি এই দুইটা ইকুয়েশন পাইলাম দুইটা জেনারেটরের জন্য। ঠিক আছে? তাহলে এখন দেখো, বলতেছে উভয় জেনারেটরের হচ্ছে একসাথে চলতেছে। দেখো, মোট 2.5 মেগাওয়াট লোড সাপ্লাই করতেছে, দুইটা সিঙ্গেল জেনারেটর একসাথে চলে 2.5 মেগাওয়াট লোড সাপ্লাই করতেছে। ঠিক আছে? তাইলে তোমাকে বলছে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত? দুইটা একসাথে চলতেছে, আর আমরা এই সূত্র লিখলাম কি আলাদা আলাদা চললে কত হবে সেটা। তাহলে দুইটা জেনারেটর যদি একসাথে চলে, তাহলে টোটাল পাওয়ারটা কেমন হবে? যোগ করে দিতে হবে স্যার। পিটি সমান কি? SP1 ইন্টু FNL1, এটা শুধু 2 হবে যেহেতু 2 নম্বরে, FNL1 মাইনাস F সিস্টেম প্লাস দ্বিতীয়টার স্লোপ, তার সাথে তার নো লোডের ফ্রিকোয়েন্সি বিয়োগ সিস্টেমের ফ্রিকোয়েন্সি। দেখো, উভয়ের ক্ষেত্রে সিস্টেমের ফ্রিকোয়েন্সি একই না? এটা তার ভিন্ন নাম দিই নাই, দেখো স্লোপও ভিন্ন দিছি, একটা 1 একটা 2, নো লোড ফ্রিকোয়েন্সি ভিন্ন দিছি, একটা 1 একটা 2। সিস্টেমের ফ্রিকোয়েন্সি একই কেন দিছি? দুইটা কারণ একটাই লোড স্যার। জেনারেটর চলতেছে, দুইটা জেনারেটর মিলে টোটালি তো একই ফ্রিকোয়েন্সি তৈরি করবে নাকি? যদি ডিফারেন্সিয়েটেড ফ্রিকোয়েন্সি তৈরি করতো, সিস্টেম তো ওখানে কলাপস করবে। আমরা কি জানি প্যারালাল অপারেশনের শর্ত কি? ফ্রিকোয়েন্সি একই হইতে হবে না? দুইটা ফ্রিকোয়েন্সি ভিন্ন জি হলে স্যার। শুরুতেই তো কলাপস করবে। তাহলে দেখো, এখানের মধ্যে এই সূত্রটা লিখতে পারছো মানে অঙ্ক শেষ। টোটাল পাওয়ার কত? 2.5 মেগাওয়াট, তাই না? টোটাল পাওয়ার কত দেওয়া আছে? 2.5 মেগাওয়াট। প্রথমটা স্লোপ কত বলা আছে? 1 মেগাওয়াট পার হার্টজ। ঠিক আছে? আর প্রথমটা নো লোড ফ্রিকোয়েন্সি কত বলা আছে? 61 হার্টজ, 61। আর সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত? এটা তো জানা নাই, তাই না? ঠিক একইভাবে FNL2 বলছে 61, সিস্টেমের ফ্রিকোয়েন্সি জানা নাই। এখানে দেখো সবকিছু জানো, শুধু সিস্টেমের ফ্রিকোয়েন্সি জানো না। এটা ক্যালকুলেটরে তুলে সলভ দিলে তুমি সিস্টেমের ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। এটাই তোমার একটা আনসার। ঠিক আছে? অপারেটিং ফ্রিকোয়েন্সি কত? এখন বলছে কোন জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে। তো কোন জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে, একটু আগে তো আমরা ফর্মুলা দেখলাম। P1 সমান কি? SP1 ইন্টু FN1। FNL1 মাইনাস এই এখন যে উত্তরটা এফ পাইলাম স্যার। 60। তাহলে প্রথম জেনারেটর কতটুকু পাওয়ার সাপ্লাই করে সেটা পেয়ে যাবো। ঠিক একইভাবে এটা কি SP2 ইন্টু 60, সরি এখানে একটু ভুল হয়েছে দেখো,
প্রথমটা নো লোডে কত বলছে? আচ্ছা, আমার প্রশ্নটা লিখতে একটু ভুল হয়েছে, বুঝছো? এখানে হচ্ছে বলা ছিল যে জেনারেটর 1 ও জেনারেটর 2 দুইটা নো লোড ফ্রিকোয়েন্সি ভিন্ন দেওয়া ছিল। একটা 61.5 ছিল, একটা 61 ছিল। তো আমি দুইটাই 61 যেহেতু ধরছি, প্রশ্নে যেভাবে ধরছি এখানেও সেভাবেই বসাইতেছি। 61 মাইনাস 60 করলে আমি এখানে কত পাবো? ডাটাটা মিলে নাই, এই জন্য হচ্ছে অঙ্কটা হচ্ছে না। এখানে একটু তাহলে কারেকশন দিই। 2 এর নো লোড ফ্রিকোয়েন্সি 60, জেনারেটর 1 দেওয়া আছে 61.5, আর জেনারেটর 2 দেওয়া আছে 61। একটু কারেকশন দেই, অঙ্কে বেশি একটু চেঞ্জ আসবে না। 61 হার্টজ, ঠিক আছে? তাহলে কোথায় চেঞ্জ আসবে দেখো, তোমার এখানে জেনারেটর 1-এ বসাইতে হবে 61.5, আর এটা তো 61-ই থাকবে। তাহলে তোমার সিস্টেম এর ফ্রিকোয়েন্সি আসবে 60। তাহলে তুমি আবার এখানে করো, P1 করতে গেছো, SP1 ইন্টু 61.5 মাইনাস 60, তাহলে আসবে কত? 1.5 মেগাওয়াট, আর এখানে আসবে 1 মেগাওয়াট। আমি জোর করে অঙ্কটা প্রশ্ন যেহেতু ভুল লিখছি এদিকে মিলাই দেয়নি। এর কারণটা কি দেখো তো, মিলে দিলে অঙ্ক হবে না। এখানে বলছে দেখো 2.5 মেগাওয়াট লোড সাপ্লাই করতেছে। তোমার কিন্তু লাস্টে এটা একটা শুদ্ধি পরীক্ষার মতো, দুইটা যোগ করছো, এখন কি আসছে? 2.5 মেগাওয়াট আসবে না? একটা 1.5, একটা 1, তাহলে দুইটা মিলে কি 2.5 মেগাওয়াট সাপ্লাই করতেছে। তো প্রশ্ন ভুল বলে এখানে জি জোর স্যার। করে মিলে দিলে কি হতো, দুইটা 1 মেগাওয়াট আসতো। তাহলে এদিকে আসতে 1 মেগাওয়াট, আর প্রশ্নে বলা আছে 2.5 মেগাওয়াট, তাহলে অঙ্কটা আর হয়নি। ঠিক আছে? আর এটাও 60 হার্জ আসতো না, এটা অন্য একটা মান চলে আসতো। তো ঠিক একইভাবে দুইভাবে দেখলা, দুইটার যদি একই বলা থাকতো, দুইটা নো লোড ফ্রিকোয়েন্সি 61, ঠিক আছে, দুইটা একই পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, তাইলে একটু আগে যে অঙ্ক করলাম সেটা অনুযায়ী কি দেখলাম আমি, যে আলাদা করে আর অঙ্ক করার দরকার নেই। যদি দুইটা নো লোড ফ্রিকোয়েন্সি সেম থাকে, একই পাওয়ার ফ্যাক্টরে দুইটা চলে, তাহলে কি হবে? টোটাল লোডটা জাস্ট সমান দুই ভাগে ভাগ হবে। কিন্তু দুইটা নো লোড ফ্রিকোয়েন্সি যদি ভিন্ন হয়, তাহলে কি হবে? দুইটা জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সি ভিন্ন, তাইলে লোড দিলে তাদের কি হবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। কিন্তু লোড দিলে যে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে দুইটাকে একই জায়গায় আসতে হবে না, নাহলে তো সিস্টেম কলাপস করবে। এটা তো জটিল একটা সিস্টেম। সিস্টেম যাতে কলাপস না করে সেজন্য কি ওই কার্ভটা হচ্ছে আমার মেনটেন করে চলতে হবে। তাহলে এখন যদি তুমি কার্ভটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবা। একটা সিস্টেম আছে, এই সিস্টেমে জেনারেটর 1 তার পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ এটা, জেনারেটর 2 তার পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ এটা। এটা একটু নিচে কেন আঁকলাম দেখো, এদিকে যদি পাওয়ার হয় আর এদিকে যদি ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে, তাহলে দেখো একটা অংশ কি দেখো, এটা যদি তোমার জেনারেটর 1 হয় আর এটা যদি জেনারেটর 2 হয়, এটা যদি জেনারেটর 2 হয়, তাহলে দেখো এই যে নো লোডে এখানে ফ্রিকোয়েন্সি কত, একটা বেশি না? হ্যাঁ, জি স্যার। জি। আবার একটা কম, এই জন্য দুইটা দুই জায়গা থেকে শুরু করছে। এখন মনে করো লোড বাড়াইতে বাড়াইতে এমন একটা পজিশনে গেছো, যে পজিশনে এসে কি হয়েছে, এ কি করতেছে দেখো, এই জেনারেটর 1টা এতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে, জেনারেটর 2 এতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এটা 0 পয়েন্ট। আর পুরা সিস্টেমের ফ্রিকোয়েন্সি কোথায় চলে আসছে এখন? এই জায়গায় চলে আসছে। এটাই হচ্ছে কি সিস্টেমের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাইলে দেখো একটু উপরে করে আঁকছি, এখানে একটু জায়গা বেশি মনে হইতেছে না? আর এখানে একটু জায়গা কম মনে হইতেছে না কম্পারিজন করলে? জি স্যার। দেখো অঙ্কের উত্তরটাও এরকম আসছে, জেনারেটর 1 একটু বেশি সাপ্লাই করতেছে, 2টা একটু কম সাপ্লাই করতেছে, 1.5 আর 1। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার সিনক্রোনাস মোটরের পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ। যে পাওয়ার যত বাড়ে, অর্থাৎ একটা জেনারেটর যত লোড বাড়াবা ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। এখন তোমার লোড অনেক বেশি, একটা জেনারেটর দিয়ে কাভার হয় না, তুমি দুইটা জেনারেটরে চালাইতেছো, তাহলে কি হবে? দুইটা জেনারেটর কি করবে, সিস্টেমে লোডটা ভাগ করে নিবে। এখন কি অনুপাতে ভাগ করবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর?
তখন এই অঙ্কগুলো আসে। সেটা ডিপেন্ড করবে তাদের নো লোড ফ্রিকোয়েন্সির উপর। নো লোড ফ্রিকোয়েন্সি যদি ভিন্ন হয় তাহলে তারা কি করবে, ভিন্ন ভিন্ন লোড নেবে। আর নো লোড ফ্রিকোয়েন্সি যদি একই হয় তাহলে কি করবে, যা টোটাল লোড তার সমান 2 ভাগ করে কানেক্টেড ট্রান্সফর জেনারেটর গুলা নিয়ে নিবে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস, এতটুকুই। আমরা সিপিজিপিএল 2023 এসএই সলিউশনটা দেখলাম। তো তোমরা যদি কেউ আমাদের মেইন কোর্সটাতে ভর্তি হতে চাও, যেখানে হচ্ছে 5টা মডিউলে ক্লাস করা হবে, তাহলে হচ্ছে তোমরা এই গ্রুপটাতে ট্রিপলি কুইক জব প্রিপারেশন এই ফেসবুক গ্রুপটাতে গিয়ে তোমরা বিভিন্ন ডেমো ক্লাস দেখবে, ফ্রি ক্লাস আছে, ওই ক্লাসগুলো করতে পারো। যদি মনে হয় যে ক্লাসগুলো বুঝতেছো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা গ্রুপে লিখতে পারো এবং কানেক্ট করতে পারো আমাদের কোর্সে। তো যোগাযোগের নাম্বার হচ্ছে এটা 07486682669। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।